আপনাদেরকে আমি রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। অলরাইট, সো আমি এখানে সেফটির জন্য আরেকটা রেকর্ডিং নিই। ঠিক আছে, যাতে আমার দুইটাই থাকে। সো আপনাদেরকে আমি একটা সিম্পল একটা জিনিস বুঝাইছিলাম যে অ্যারে অ্যারে জিনিসটা কি বলেন তো। অ্যারে সিম্পলি অ্যারে জিনিসটা আপনি যদি ওয়ান লাইন অ্যান্সার দিতে পারেন, যারা নন প্রোগ্রামার মানে কোডার না, তাদেরকে যদি আপনি অ্যান্সার দিতে চান অ্যারে হচ্ছে কি জিনিস, অনেকগুলো ডেটা একসাথে রাখার একটা ব্যাপার আর কি, তাই না? প্রসেস, অনেকগুলো ডেটা একসাথে রাখার উপায়, অনেকগুলো ডেটা একসাথে রাখার উপায়, এটাই হচ্ছে অ্যারে। আর ডেটা টাইপ কি, না সরি, ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল কি জিনিস? ভ্যারিয়েবলকে যদি আপনি ডিফাইন করতে চান, একটা ডেটা বা ভ্যালু রাখার উপায়, তাই না? তার মানে এইখানে দুইটা কমন টার্ম কি দেখতে পাচ্ছেন, ডেটা এবং ডেটা। কারেক্ট। আপনার একটু মিউট করে ফেলেন সবাই। সো ডেটা টার্মটা কমন এখানে। সো আমরা মানে ডেটা স্ট্রাকচার, আসলে ইন্ট্রোডাকশন টু ডেটা স্ট্রাকচার যদি বলতে চাই, আপনারা ছোটবেলায় যাদের মানে বাসায় দাদি বা নানি ছিল বা দাদা ছিল, যারা পান খাইতো, পানের বাক্স দেখতেন অনেকগুলো জিনিসপাতি আলাদা আলাদা বক্স বক্স করে রাখা ছিল না, এরকম রাখা থাকে। তারপর আপনি দেখবেন আপনারা বা যাদের বাড়ি বিশেষ করে গ্রামে, ধান রাখার জন্য বিশাল এক ধরনের মানে একটা ইয়া তৈরি করা হইতো, ব্যার তৈরি করা হইতো, বা এটারে বালতি সাইজের বড় একটা বস্তু তৈরি করা হইতো। কারেক্ট। সো এখানে কিন্তু ধান মানে অনেকগুলা ধান একসাথে তারা জমা রাখতে পারতো। মানে এখানে ধান কি, ধানটা হচ্ছে আপনার ডেটা। আর এখানে আপনার পানের ক্ষেত্রে কি কি থাকে, এক পাশে সুপারি থাকে, এক পাশে হচ্ছে চুন থাকে, এক পাশে হচ্ছে জর্দা থাকে, আরেক পাশে হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের মশলা থাকে, তাই না? তো একটা নিয়ে একটা বক্স বানায়, কেউ কেউ একটা বক্স বানায়, একটা বক্স বানায় ফেলে। সো না, এই যে মানে ছোট ছোট বক্স, প্রোগ্রামিং আসলে পুরো রিয়েল ওয়ার্ল্ডের রেপ্লিকেশন। আমরা যখন কোডিং করতে চাই, কোডিং এ আমরা কি শিখছিলাম? কোডিং এ শিখছিলাম আমরা যে প্রিমিটিভ টাইপস এর কিছু ডেটা আছে। প্রিমিটিভ টাইপস এর ডেটার বৈশিষ্ট্য কি কি, এগুলা এট এ টাইম একটা ভ্যালু সেভ রাখতে পারে। যেমন এইজ শুধুমাত্র 90কেই সেভ রাখতে পারবে, অথবা 100। এট এ টাইম এর ভিতরে একটা জিনিসই থাকবে, দুইটা জিনিস কখনোই থাকতে পারবে না। এখন আমাদের প্রয়োজন মতে আমাদের রিয়েল ওয়ার্ল্ড বিজনেস কেস আমরা যখন সলভ করতে যাব, তখন এইরকম প্লেন স্ট্রাকচার তো লাগবেই, সাথে আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেক্স স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার লাগবে, মানে ডেটা রাখার জায়গা। যেমন আমরা ধান রাখি, অথবা আমরা রান্নাঘরে বিভিন্ন ধরনের অ্যাগ্রো প্রোডাক্ট রাখি, রান্নাঘরে বিভিন্ন ধরনের মশলা সাজায় সাজায় রাখি। কেন রাখি বলেন তো? তো ধরেন রান্নাঘরে আমরা বিভিন্ন রান্নাঘরে আমাদের 5 অথবা 50 প্রকারের মশলা আছে, এরকম 50 প্রকারের মশলা আমরা 50 প্রকারের জায়গায় আমরা রাখি না। কেন রাখি? এই মানে আলাদা আলাদা মশলা কেন রাখি আমরা? মশলা হচ্ছে ডেটা, সেটাকে আমি সাজায় রাখলাম, একটা স্ট্রাকচারে সাজায় রাখি। কেন রাখি আমি? সো দ্যাট ওইগুলা অ্যাক্সেস করা মানে খুঁজে পাওয়া, সেগুলোর উপর ফাইন্ড অপারেশন করা আমার জন্য ইজি হয়, তাই না? আবার ওইগুলা যখন আমি ইউজ করব, আমি আগে থেকেই যাতে বুঝতে পারি যে আমার মরিচ কতটুকু দিব, এটা মরিচের বাক্স, মানে খুঁজে পাওয়াটা সহজ হলে ইউজ করাও কিন্তু সহজ হবে, তাই না? যতটুকু দরকার আমি ততটুকু ইউজ করতে পারবো। এবং এই ডেটা স্ট্রাকচার গুলো সুবিন্যস্ত ভাবে, বা যেই ডেটা যেরকম তাকে ঠিক সেই স্ট্রাকচারে রাখার ফলে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি কমে। বানান ভুল লিখছি আমি, কম্পিউটেশনাল কমপ্লেক্সিটিও কমে, তাই না? এগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচারের আমাদের লাভ। তো আমি আবার আসি, তো অ্যারে আমরা বানাইছিলাম এরকম, অ্যারে ছোট ছোট ইন্টিজার পাশাপাশি অবস্থান করে, এরকম আমরা জানি মেমোরি লোকেশনে একটার পাশে আরেকটা অবস্থান করে, এই পুরো ব্যাপারটাকে আমরা পাশাপাশি রেখে দিয়ে একটা অ্যারে বানাইছিলাম। তো অ্যারের অ্যারে যে বানাইছিলাম, এই অ্যারে সিম্পল ইউনিটটা কি, একটা করে ভ্যারিয়েবল না, এগুলো একটা করে ভ্যারিয়েবলের মতো কাজ করে না? একটা একটা করে ভ্যারিয়েবলের মতো কাজ করে, অনেকগুলো ভ্যারিয়েবল যা আমাদের ডিক্লেয়ার না করতে হয়, সেই জন্য এই পুরো জিনিসটাকে র্যাপ করা মানে করছে। আলটিমেটলি কি করছে, ওই ইন টাইপের ভ্যারিয়েবলই তো বানাইছে। মানে কম্পিউটার কি করছে, কম্পিউটার এখানে সাইডকার করছে না, একটা অ্যারে আপনি বানাইছেন, এর 4
এরকম যে বানাইছেন, কম্পিউটার তো সাইডকার করে আপনার জন্য 4টা ওই যে মেমোরি অ্যাড্রেস ক্রিয়েট করছে, তাই না? এরকম 4টা ছোট ছোট 4টা মেমোরি অ্যাড্রেস তো আপনার ক্রিয়েট করবে ইন্টের জন্য। এইটাই তো করবে, সেইটা কাজটা একবারে করে দিছে, কিন্তু কম্পিউটার কিন্তু সাইডকার করে এই জিনিসগুলো আপনার জন্য আপনার হয়ে করে দিবে, এই কাজটা কিন্তু করবে। তার মানে ইন্টের উপর বেস করে বা ডেটার বেসিক প্রিমিটিভ ডেটা টাইপ, শুধু ইন্ট না, ফ্লোট হইতে পারে, সেটা স্ট্রিং হতে পারে, ক্যারেক্টার হতে পারে, যে কোনো টাইপের অ্যারে যখন আপনি বানাবেন প্রিমিটিভের উপর বেস করে আপনি অ্যারে টাইপের একটা কমপ্লেক্স স্ট্রাকচার বানাইলেন, তাই না? যখন অ্যারেতে আপনি আসছেন, স্ট্যাক জিনিসটা হচ্ছে ঠিক এইরকম। এখন আপনি স্ট্যাক ইউজ করে, সরি, অ্যারে ইউজ করে আপনি স্ট্যাক ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি বলতে পারেন আমাদের তো অ্যারে আছে, আমরা স্ট্যাক কেন বানাবো? স্ট্যাক ইজ ওয়ান সর্ট অফ ডেটা স্ট্রাকচার। এখন স্ট্যাক বানাইলে আমার কি কি সুবিধা হবে? কিছু স্পেসিফিক বিজনেস কেসের জন্য, কিছু স্পেসিফিক কম্পিটিশনাল প্রসেসের জন্য, কিছু স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য এই স্ট্যাক টাইপের ডেটা স্ট্রাকচার ইউজ করে আমরা জিনিসপাতি খুঁজবো তাড়াতাড়ি, ইউজ করতে পারবো খুব এফিশিয়েন্টলি, এবং কোডগুলো অপটিমাইজ হবে। তার মানে আমরা স্ট্যাক কেন বানাবো? যাতে সেগুলো থেকে ডেটা খুঁজে পাওয়া, ডেটার উপর কার্ড বলে বা ক্রুড বলে, এটা ইজি হয়। বিজনেস কেস ওয়াইজ, সব বিজনেস কেসের জন্য যে আমার স্ট্যাক ইজি সলিউশন, ব্যাপারটা ওইরকম না। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি যদি বলি যে, আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আপনারা একটু ডিসকাস করে নিই। অ্যারেও তো একটা ডেটা স্ট্রাকচার না? জি, এরাও একটা ডেটা স্ট্রাকচার, কারেক্ট। জি নাসিম ভাই বলেন। আহ, আমি যখন পাইথনে ক্লাস করছিলাম তখন অ্যারেটাকে পাইথনের মানে লিস্টের মতো করে ইন্ট্রোডিউস করাইছিল, তো এখানেও কি অ্যারে লিস্টের মতো হয়ে কাজ করে? জি, অ্যারে ইন দ্যাট কেস আমাদের সি প্লাস প্লাস এর জন্য লিস্টের মতো। লিস্ট আরো ব্রডার জিনিসপাতি, মানে লিস্টকে একদম জেনারেলাইজ নন প্রোগ্রামিং টার্মে বলতে গেলে লিস্ট বলতে পারেন, বাট এর আলাদা একটা মিনিং আছে। ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা অ্যারেতে কেন ডেটা রাখি? তাহলে আপনাকে যদি প্রশ্ন করে ডেটা স্ট্রাকচার কেন দরকার, এটা যদি আমি জিজ্ঞাসা করি বা অন্য কেউ জিজ্ঞাসা করে, আপনি কি বলবেন? ওয়াই? ফাইন্ডিং অপটিমাইজেশন হবে, আর এটা হলো অ্যাক্সেস। এই ক্রুড অপারেশন, ক্রিয়েট আপডেট ডিলিট অপারেশন গুলো যাতে ফাস্টার করা যায়। তো আপনাদেরকে যদি বলি অ্যারেতে আপনারা কিভাবে আপডেট, মানে অ্যারেতে আপনারা ডেটাকে সেভ করতেন কিভাবে, এই এরকম একটা যদি ইন দুই 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 ঘরের অ্যারে থাকে, ইন্ট অ্যারে অফ টু, এরকম থাকলে এক্সকিউজ মি, সো সেভ কিভাবে করবেন এই অ্যারেতে ডেটা, একটু বলেন তো। ইন্ডেক্স নাম্বার দিয়ে ইন্ডেক্স ভ্যালু ডিক্লেয়ার করব, ইন্ডেক্স ডিক্লেয়ার করে তখন ভ্যালু দেব। অ্যাসাইন করেছে। Cool. আপনি যখন আসলে একটা অ্যারে ডিক্লেয়ার করেন, অ্যারে কি কোথাও কোনো ভ্যালুকে যদি আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে এখানে হয়তোবা জিরোকে যদি ডিফল্ট ভ্যালু বলেন, জিরোতে রিসেট করলে সেই ভ্যালুটা মুছে যাবে। বাট কোনোভাবে কি অ্যারেকে রিসাইজ করতে পারবেন? এক্ষেত্রে অ্যারেকে কিন্তু রিসাইজ করা যাবে না, অ্যারে হচ্ছে ইজ অলওয়েজ ফিক্সড টাইপ। এটা হচ্ছে অ্যারের একটা ড্রব্যাক। তার মানে সব জায়গায় অ্যারে আপনার পারফেক্ট সলিউশন হবে না।
মেমোরিতে হয়তো বা আপনি 500 সাইজের অ্যারে নিছেন, বাট অলওয়েজ ইউজ হচ্ছে 5টা ঘর আর কি, এরকম হইতে পারে। তারপর অ্যারেতে আপনি ডেটা যখন ফাইন্ড করবেন, মানে যখন ফাইন্ড করবেন তার মানে কি, সি আউটের মধ্যে যখন অ্যারে অফ এরকম লেখেন, এটাও ফাইন্ড করা নাই যে এই লাস্টে যে আপনি অ্যাক্সেস করতেছেন, এটাকে ফাইন্ড করা বলে না সি আউটের মধ্যে, এটা হচ্ছে ফাইন্ড অপারেশন, তাই না? জি তো আপনি ইন্ডেক্স ধরে ফাইন্ড অপারেশন বলতে, সরি, এটা অ্যাক্সেস, মানে অ্যাক্সেস করা ভ্যালু, মানে ইন্ডেক্স ওয়াইজ ভ্যালু অ্যাক্সেস করা। ফাইন্ড অপারেশনটা আলাদা জিনিস, আমরা যখন ফাইন্ডিং দেখবো তখন বুঝবো। বাট এই জিরোতে যাইতে গেলে আপনার হচ্ছে কোনো কি ফর লুপ চালাইতে হবে এই জিরো ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে গেলে? না, না এ হচ্ছে যে আপনি একদম ডিরেক্ট শর্ট, জিরো মানে একদম ডিরেক্ট জিরো ঘরের ভ্যালু আপনি অ্যাক্সেস করতে পারবেন। একে বলে মানে কয়বার আপনাকে সার্চ করা লাগছে? একবার সার্চ করা লাগছে, ভ্যালু একবার। ফাইন্ড করতে একবার সার্চ করা লাগছে, যার কারণে একে বলা হয় কনস্ট্যান্ট টাইম সার্চ কমপ্লেক্সিটি বা টাইম কমপ্লেক্সিটি। এগুলো কি জিনিস আমরা পরে দেখবো। বাট কতবার আমার এই ভ্যালুতে যাইতে কতবার ঘোরা লাগছে, এটার উত্তর যদি আমি একবারে দিতে পারি তাহলে সেটার কমপ্লেক্সিটি হবে 1 বা কনস্ট্যান্ট টাইম। এগুলো আমরা দেখবো। সো আমরা কি বললাম যে এখন আমরা একটা স্ট্যাক টাইপ নিয়ে আলোচনা করছি অলরেডি লাস্ট ক্লাসে। স্ট্যাক টাইপটা কি জিনিস? স্ট্যাক টাইপটা হলো বিয়ে বাড়িতে আপনি যখন একটা চেয়ারের উপর আরেকটা রাখেন, বা সভা সমিতি করার পর একটা চেয়ার যখন আরেকটা চেয়ারের উপর গুছায় রাখেন, এই জিনিসটা হলো স্ট্যাক। স্ট্যাক জিনিসটা শুরু হয় হচ্ছে একদম নিচের দিক থেকে, বিল্ডিং এর ফ্লোরের মতো একদম টপ ফ্লোর পর্যন্ত যাবে। সো এটাই হচ্ছে স্ট্যাকের বেসিক নিয়ম। তো আপনাকে যদি স্ট্যাক বানাইতে হয়, প্রথমে বলতে হবে আপনি কত সাইজের স্ট্যাক বানাইতে চান, কত সাইজের স্ট্যাক আপনি চান সেটাকে বলতে হবে। 4 সাইজের নাকি 5 সাইজের? তো আপনি 4 সাইজের স্ট্যাক চাইলে এখানে ঘর কয়টা হবে? 4টা হবে, 4টা সাইজ হবে। আপনারা তো সবাই থিওরি ক্লাস কোর্স দেখছেন মনে হয়, না দেখে থাকলে ওইটা আগে এই স্ট্যাকের থিওরি ক্লাসটা একবার দেখবেন, ঠিক আছে? তো আপনি যখন এইটার ইন্ডেক্স ভ্যালু যখন জিরো, জিরো এর নিচে কি আপনি কোনো ভ্যালু রাখতে পারবেন? জিরো মানে স্ট্যাকের লাস্ট মানে ফার্স্ট এলিমেন্টটা হবে 0তম ইন্ডেক্সে, আর স্ট্যাকের লাস্ট এলিমেন্টটা হবে একদম টপ ইন্ডেক্সে। টপ ইন্ডেক্স কত? অলওয়েজ লেন্থ -1। লেন্থ কত? ও লেন্থ -1 কেন হবে? কারণ এর ইন্ডেক্স ভ্যালু, হাইয়েস্ট ইন্ডেক্স ভ্যালু কত হইতে পারে? n-1 লেন্থ -1, এটা তো সবাই জানেন তাই না? এগুলো কিন্তু বারবার বলতে বলতে আমি একদম মানে আমি সবাইকে চাচ্ছি মুখস্থ করাইতে, কিন্তু এগুলোর ইম্পর্টেন্স কিন্তু ভুলে যান না, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। বুঝছেন কি সবাই? না বুঝে থাকলে বলেন যে ভাই বুঝি নাই। জি কুল। হ্যাঁ, এখন আমি যে স্ট্যাকটা ডিজাইন করতে চাই সেটা সাইজ আমি নিব 1। ধরেন সেটা সাইজ আমি সিম্পলি 1 নিব। .com এ যাব। আচ্ছা, আমি এখন এখানে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করতে হবে। তার মানে আপনাকে আগে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে অফ সাইজ n। এখন এই অ্যারে যখন আপনি ডিক্লেয়ার করবেন, দেখেন অ্যারের মধ্যে কতগুলো ইন্ডেক্স থাকতে পারে, 0 1 2 3 4 5 6 7, এগুলো ইন্ডেক্স থাকতে পারে। এগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট অবস্থায়, মানে আমার ক্রিয়েট হয়ে আছে। তো আমার এখন কি করা লাগবে? খালি আমার এখন এগুলোর উপর একটা লজিক্যাল বিজনেস লজিক বসানো লাগবে, বা ইন্ডেক্সের জন্য যে কোডগুলো করব সেটা আমার বসাইতে হবে। তো এখানে একটা লেয়ার আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা নিলাম প্রাইমারি ডেটা কি, ডেটা স্ট্রাকচার হচ্ছে অ্যারে। অ্যারের উপর আমরা কিছু কোড লিখবো যাতে করে অ্যারেতে ভ্যালু ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলা এগুলো আমরা আরো অপটিমাইজলি করতে পারি, অথবা আমরা একটা ফিক্সড স্ট্রাকচারে ডেটা রাখতে পারি আমাদের নিয়ম মতো, স্ট্যাকের নিয়ম মতো। আমাদের নিয়ম মতো তো না, স্ট্যাকের নিয়ম মতো। স্ট্যাক তো একটা থিওরি, তাই না? আপনি যেমন হচ্ছে যে প্লেট অনেকগুলো 500-600টা প্লেট যদি একটার উপর আরেকটা রাখেন, আপনি কি নিচের প্লেটটা উঠাইতে পারবেন? নিচের প্লেটটা আপনি না আপনাকে উপরের গুলা থেকেই নিতে হবে। স্ট্যাক কি সাজেস্ট করে? স্ট্যাক সাজেস্ট করে তুমি যদি ডেটা অ্যাক্সেস করতে যাও, অলওয়েজ তোমাকে লাস্ট ইন্ডেক্সের ডেটাটাই অ্যাক্সেস করতে হবে, মানে সবচাইতে মানে এর একদম লাস্ট ঘরের ডেটা, বা স্ট্যাক ওয়াইজ চিন্তা করতে গেলে একদম টপ ডেটা, এই ডেটাটাকে তোমার অ্যাক্সেস করতে হবে, এই ডেটাটাকে অ্যাক্সেস করতে হবে। কারেক্ট? তো এখন আমি যখন ডেটা আবার ফালাবো, ডেটা যখন ফালাবো, সবসময় আমাকে ডেটা কোথায় ফালাইতে হবে? ডেটাটা ফালাইতেও হবে কোথায়? টপে, তাই না? টপ পজিশনে ডেটা ফালাইতে হবে, টপ পজিশন থেকে কি করতে হবে? অ্যাক্সেসও করতে হবে, তাই না? তার মানে আপনাদেরকে একটা টপ লোকেটর, টপ মানে লোকেটরই বলতে পারেন, মানে হেড কাউন্ট
বা মাথাটা কোথায় আছে, বা আপনি কতদূর অ্যারের কতদূর ঘর পর্যন্ত ভর্তি করছেন, সেটার জন্য আপনাকে একটা কাউন্টার রাখতে হবে। আপনারা কি ওই যে উম, বন্যার সময় যে পানি মাপার সময় যে একটা বিশাল ধরনের স্কেল ইউজ করে, এটা দেখছেন? যে কতটুকু ভর্তি হয়েছে এটার পরিমাপ করার জন্য স্কেল রাখে, এটা দেখছিলেন? জি জি হ্যাঁ, বীজের পায়াতে দেওয়া থাকে। কতটুকু মানে এটা, মানে আপনার যে এর একটা স্ট্যাক প্রিপারেশনের জন্য নিছেন, এই এরের আপনি কতটুকু ইউজ করছেন সেটাকে আপনার খেয়াল রাখতে হবে, তাই না? আপনি তো নিছেন এরে, কিন্তু বানাবেন কি? দেখেন কনসেপ্ট কিন্তু এখানে গুলায় ফেললে একটু ডিফিকাল্ট হবে। আপনি নিছেন কিন্তু এরে, বাট বানাবেন কিন্তু স্ট্যাক। অ্যারেতে যেমন আপনি যে কোনো পজিশনে নিজের ইচ্ছে মতো ডাটা রাখতে পারতেন, স্ট্যাকে কি তা পারবেন? স্ট্যাকে পারবেন না। স্ট্যাকে শুধুমাত্র ওই স্ট্যাকের টপ পজিশনেই ডেটা রাখতে হবে। স্ট্যাকের টপ পজিশন মানে কি? যদি আপনার স্ট্যাকের সাইজ হয় 3 এবং স্ট্যাকের সবগুলো পজিশনে যদি কোনো ডেটা ইনসার্ট না করা অবস্থায় থাকে, আপনি একটা স্ট্যাক নিছেন মানে কি, একটা অ্যারে ইনিশিয়াল অবস্থায় 3 সাইজের একটা অ্যারে নিছেন, স্ট্যাকটা যদি খালি হয় তাহলে টপ পজিশনের ভ্যালু কত হবে? 0। স্ট্যাকের মধ্যে যদি এখানে আপনি ভ্যালু বসায় দেন, তখন টপের ভ্যালু কত হবে? 1, তাই না? যদি এখানেও আপনি ভ্যালু বসায় দেন তাহলে টপের ভ্যালু কত হবে? টপ কততে চলে যাবে? 3 তে। মানে টপটাকে ইনিশিয়ালি আপনি সেটেল রাখবেন কোথায়? বেজ লাইনে, তাই না? একদম বেজ লাইনে আপনি সেটেল করে রাখবেন টপটাকে। বেজ লাইন কত? মানে কোনো ভ্যালু নেই, এগুলোর মধ্যে কোনো ভ্যালু নেই, তখন টপের ভ্যালু আপনি কত রাখবেন? কোনো ভ্যালু নেই, এটার ইন্ডেক্স হচ্ছে 0। হবে -1 থেকে। -1। এই ইন্ডেক্সটা হচ্ছে 0, বুঝেন? এই ইন্ডেক্সটা হচ্ছে 0। যদি কোনো আমার ভ্যালু না থাকে, যদি কোনো ভ্যালুই আমার নাই, সেক্ষেত্রে আমার টপের ইন্ডেক্স কি হবে? সেক্ষেত্রে আপনার কোনো ভ্যালু নাই, তো কোনো ভ্যালু নাই, সেজন্য আমরা টপের ইন্ডেক্স কি রাখবো? কোনো ভ্যালু না থাকলে আমরা টপের ইন্ডেক্স -1 রাখবো, মানে যেটা এখনো ভিজিবল রেঞ্জে আসে নাই। যেটা কি এখনো ভিজিবল রেঞ্জেই আসে নাই, টপের ভ্যালু হচ্ছে এখন -1 এ আছে। তো এই মাইনাস টপের ভ্যালুটাকে আমি যদি একটা লাঠির সাথে চিন্তা করি, এরকম একটা লাঠির সাথে চিন্তা করি, সেই লাঠিটা এখানে আছে, মানে এটাকে আমরা এখন অ্যাক্টিভেট করে নিই। -1 মানে ডিঅ্যাক্টিভেটেড অবস্থা আছে টপের ভ্যালুটা, মানে টপ ভ্যালু এখনো অ্যাক্টিভেশন হয়নি। যখন আপনি এরকম লিখবেন অ্যারে অফ ধরেন কোনোভাবে অ্যারে অফ 0 সমান লিখছেন 20, তখন টপ কততে চলে যাবে? মানে আপনার টপ কততে সেটেল আছে? আমি বুঝাতে পারলাম? তখন টপের ভ্যালু কত হয়ে গেছে? 0। আবার আপনি যদি এই ধরনের একটা অপারেশন করেন, অ্যারে অফ 0, অ্যারে অফ 1 যদি এখানে 22 করেন, 23 করেন, টপের ভ্যালু কত? টপ কাকে পয়েন্ট করে থাকবে তখন? এই ভ্যালুটাকে 1 পয়েন্ট করে থাকবে। তখন টপের ভ্যালু কত আছে? 1 হয়ে গেছে। আবার যদি আপনি আবার আরেকটা অপারেশন করেন এইরকম, অ্যারে অফ 2 করেন, তাহলে টপের ভ্যালু কাকে পয়েন্ট করে থাকবে? টপের ভ্যালু পয়েন্ট করে থাকবে 2 কে। এই যে কাল্পনিক, এই যে 1 এর ভ্যালু এখন চেঞ্জ হয়ে 2 হইলো, এই যে কাল্পনিক ভাবে আপনি একটা ইন্ডেক্স কে উপরে থেকে নিচে মুভ করাচ্ছেন, এটা কি খেয়াল করতেছেন? আপনি একটা ইন্ডেক্স কে উপর থেকে নিচে মুভ করাচ্ছেন। আমার একটা কোশ্চেন হ্যাঁ, আছে। মানে আপনার অ্যারে, এখন বলি এখানে ইন্ডেক্স কয়টা আছে? অ্যাকচুয়াল ইন্ডেক্স আছে, একটা অ্যারের সাথে লাগানো ইন্ডেক্স আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইন্ডেক্স, তাই না? অ্যারের সাথে অ্যাকচুয়াল ইন্ডেক্স আছে, সেটা 0, 1 এবং 2। আরেকটা ইন্ডেক্স আপনি বানাইছেন আপনার নিজের মাথার মধ্যে বা কোডের মধ্যে, আপনি আরেকটা ইন্ডেক্স লিখছেন, তাই না? আপনি যখন এইখানে আছেন, ওই ইন্ডেক্সটা এইখানে আছে। আপনি যখন এইখানে যাবেন, ওই ইন্ডেক্সটা কোথায় আছে? এইখানে আছে। আপনি যখন এইখানে ভ্যালু ইনসার্ট করছেন, ওই ইন্ডেক্সটা ধরেন একই সাথে বা আগে পিছে ও মুভ করতেছে। এইটাকে ইউজুয়ালি বলে, মানে জিনিসটা আগে পিছে তো না, একই সাথে মুভ করবে। আপনি যখন এই পজিশনে ভ্যালু ইনসার্ট করছেন, তখন টপ পয়েন্টারটা চলে যাবে এইখানে। এই পজিশনে যখন ইনসার্ট করছেন, টপ পয়েন্টারটা চলে যাবে এইখানে। তো এখানে দুইটা ইন্ডেক্স আছে, একটা হচ্ছে এর অ্যাকচুয়াল ইন্ডেক্স, আর একটা হচ্ছে স্ট্যাক ম্যানেজ করার জন্য একটা টপ ইন্ডেক্স বা একটা পয়েন্টার টাইপের ইন্ডেক্স। জি, আপনাদের কারো প্রশ্ন ছিল বলেন। জি ভাইয়া, আপনি যদি একটু আগের ইয়েটা দেখাতেন, টপ ইয়ে, এর আগে যেটা ছিল আর কি। হ্যাঁ, আমার এখানে কোশ্চেনটা হচ্ছে আমার হয়তো বা বোঝার ভুল, সেটা হচ্ছে
আমার 1 এর ভ্যালু আমি দিয়েছি 23, আবার 2 এরও দিয়েছি 23, তাহলে কেন টপ এখন পরবর্তীতে 2 তে ইন্ডিকেট করবো? অবশ্য আপনি বলছেন যখন আমি সবগুলোতে দিলাম তখন আমার ফাইনালটাতে যে থাকবে, এই কারণে নাকি এটার ভ্যালুর কারণে কোনো কম বেশি হবে না? এইটা ভ্যালু তো যে কোনো কিছুই হইতে পারে, আপনার ভ্যালু তো র্যান্ডম, ভ্যালু সিমিলার হইতে পারে, র্যান্ডম হইতে পারে। না না, আমার কোয়েশ্চেনটা হলো যদি সেম হয় দুটার ভ্যালু 1 এবং 2, ওটা তাহলে না। 1 এবং 2 কে পয়েন্ট করবে না, লাস্টটাকেই পয়েন্ট করবে? না না না, এটা ভ্যালুর উপর ডিপেন্ডই করে না। ভ্যালু আমাদের কোনো কনসার্ন না। ভ্যালু সেম হইলেও কিছু যায় আসে না, ভ্যালু আলাদা হইলেও কিছু যায় আসে না, ভ্যালু না থাকলেও কিছু যায় আসে না। আপনি আচ্ছা। যদি কোনো মানে ডিফল্ট ভ্যালু, মানে আমি বলতে চাইতেছি যে এক হইলে যে ইন্ডেক্স উপরে নিচে যাবে না, এটা মানে এটার উপর তেমন কোনো ডিপেন্ডেন্সি নাই। এখানে অ্যাসাইনমেন্ট অপারেশন হইলেই ও উপরে যাবে। ও আপনি যদি জিরো, আপনাকে মানে জিনিসটা আবার বলি, একটু ফ্রেশ হেডে আপনারা চিন্তা করেন, হ্যাঁ, একটু মাথাটা ঠান্ডা করে ফ্রেশ হেডে আমরা আরেকবার চিন্তা করি। আপনার কাছে একটা অ্যারে আছে, আমি বলতেছি যে কি, এই অ্যারেটাতে যদি কোনো ভ্যালু ইন্ডেক্স করতে চাই, আমাকে আগে ফাইন্ড করতে হবে কত দূর পর্যন্ত ভ্যালু আছে, হুম, এটা ফাইন্ড করতে হবে। এখন আমি এটা কেমনে ফাইন্ড করব? তো এটা ফাইন্ড করার সহজ বুদ্ধি হইলো, আমি 1 নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি একটা মেকানিজম ক্রিয়েট করব। কি মেকানিজম? যে দেখো বাবা, ভ্যালু ইনসার্ট করার সময় আমি এটার একটা কাউন্ট, একটা হচ্ছে ট্র্যাক রাখবো। আমি আপনাকে বুদ্ধি দিলাম, ভাই এটা তো খুব সহজ। আপনি যখন ইনসার্ট করবেন তখন আপনি বলেন যে আপনার কারেন্ট ইন্ডেক্স কি। কারেন্ট ইন্ডেক্স, একটা কথা বললাম কি, কারেন্ট ইন্ডেক্স মানে ধরেন আপনি এখানে insert করছেন, তাহলে আপনার কারেন্ট ইন্ডেক্স কত হবে? 0। এখানে যদি ভ্যালু ইন্ডেক্স করেন, আপনার কারেন্ট ওই পয়েন্টারটা কোথায় আছে বলেন তো? ওই পয়েন্টারটা এখানে আছে। হ্যাঁ, তো ভ্যালু পরে যদি আবার ভ্যালু ইনসার্ট করেন, তাহলে ওই পয়েন্টারটা তারপর ভ্যালু এটাতে কত? যাবে। 1 এ আছেন। আপনি হ্যাঁ, কি এখন তাহলে যদি আবার পরেরটা আপনি ইনসার্ট করেন, হ্যাঁ, পরেরটা যদি আপনার ভ্যালু ইনসার্ট করেন, তাহলে কত হবে? মানে পরেরটা 2 তে যাবে। হ্যাঁ, 2 হবে, কারেক্ট। এখন যদি বলি, এখন এই পজিশনে যদি বলি যে আপনাকে স্ট্যাকে একটা ভ্যালু ইনসার্ট করতে হবে, তার জন্য 1 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার প্রশ্নে কি আছে? ফাইন্ড করতে হবে কতদূর পর্যন্ত ভ্যালু আছে। কতদূর পর্যন্ত ভ্যালু আছে? 2 পর্যন্ত 2 ভ্যালু আছে, তাই না? তাহলে আপনি জাস্ট ওই যে কারেন্ট ইন্ডেক্স প্লাস 1 করে আপনি পাবেন না নেক্সট ইন্ডেক্সটা? কারেন্ট ইন্ডেক্স প্লাস 1, তার মানে কারেন্ট ইন্ডেক্স প্লাস 1, কারেন্ট ইন্ডেক্স প্লাস 1 করলে সবসময় আপনি এখানে চলে যাবেন। একটার পর চলে যাবে। কারেক্ট। সো আমি এখন দুইটা অবজারভেশনে চলে আসছি। দেখেন আমরা কোডিং করার পর্যায়ে যাইনি, আমাদের অবজারভেশন গুলো কেবলমাত্র আমরা ফাইন্ড আউট করতেছি। ঠিক আছে, স্ট্যাকে আমার ডেটা ইনসার্ট করার সময় খেয়াল রাখতে হবে 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টটা অ্যাচিভ করার জন্য আমার এই মেকানিজমে আগাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু ইনসার্ট করার উপায়। তো এই স্ট্যাকের কিছু ইনভ্যালিডেট কোয়েরি, মানে এই স্ট্যাকের কিছু ভ্যালিড কোয়েরি আছে, কিছু ইনভ্যালিড কোয়েরি আছে। হ্যাঁ নাসিম ভাই বলেন। আচ্ছা, এই স্ট্যাকের একটা ভ্যালিড, মানে কিছু ভ্যালিড কোয়েরি আছে আর কিছু ইনভ্যালিড কোয়েরি আছে। হ্যাঁ, আপনি যদি কারেন্ট ইন্ডেক্স মানে এইখানে আপনার লাস্ট পজিশনে আপনি ভ্যালু ফালাইছেন, মানে এখানে কোথায় আছে কারেন্ট ইন্ডেক্স? আপনার কারেন্ট ইন্ডেক্স আছে। কারেন্ট ইন্ডেক্স কি কোনোভাবে এই যে এইখানে আসার সম্ভাবনা আছে? যদি আসেও, তাহলে কি সেটা কোনো ভ্যালু ফেরত দিতে পারবে? না ভাই। তার মানে এখানে একটা লজিক আমরা বুঝে নেই, ইফ কারেন্ট ইন্ডেক্স ইজ গ্রেটার দেন -1 or invalid, তাই না? আপনি এখানে যদি ভ্যালু খুঁজতে যান বা ভ্যালু পুশ করতে যান, অ্যারের ইন্ডেক্সের পরে, অ্যারের লাস্ট ভ্যালিড ইন্ডেক্সের পরে যদি কোনো ভ্যালু খুঁজতেও যান বা কোনো কিছু ইনসার্ট করতে যান, সেটা কি আর হবে? সেটা আর ইনসার্ট হবে না। ভ্যালু খুঁজতে গেলেও হবে না, ভ্যালু ইনসার্ট করতে চাইলেও এই ইন্ডেক্সটাই আর ভ্যালু ইনসার্ট হবে না। তাহলে এই জিনিসটা আমরা অ্যাচিভ করব কি দিয়ে? এই জিনিসটা লজিক কি হবে? এই জিনিসটা লজিক কেউ একটু বলতে পারবেন কি হবে? এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা ধরতে পারি না। এই লজিকটা তো খুবই সহজ। এটা আমার ভ্যালিড রেঞ্জ, এই রেঞ্জটা কতটুকু? 4। এই ভ্যালিড রেঞ্জটা কত? ইন্ডেক্সের ভ্যালিড রেঞ্জ কতটুকু? 3। জি
তিন। হুম, তাহলে তিন তিন হচ্ছে কি আমার? তিন হচ্ছে ভ্যালিড অ্যারের ইন্ডেক্স, তাই না? হুম, জি তাহলে ভ্যালিড ইন্ডেক্স, কারেন্ট ইন্ডেক্সটা plus যদি ভ্যালিড ইন্ডেক্সের চাইতে বড় হয়, জি কারেন্ট ইন্ডেক্সটা যদি ভ্যালিড ইন্ডেক্সের চাইতে বড় হয়, এই কন্ডিশনে যে কোনো পজিশনে আমি ভ্যালু ইনসার্টও করতে পারবো না, ফাইন্ডও করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, কারণ আমার এর সাইজই তো এটা না, স্ট্যাকের তো সাইজই ওটা না। এরে আর স্ট্যাক যাই বলি না কেন, লিটারালি আমরা ওইখানে কোনো ভ্যালু ইনসার্ট করতে দিব না, দ্যাট ইজ ইনভ্যালিড ইন্ডেক্স। তাহলে ডান পাশে যদি এরকম ইনভ্যালিড ইন্ডেক্স থাকে, এর বামেও কি একটা ইনভ্যালিড ইন্ডেক্স আছে না? জি যদি -1 লোকেশনে আপনি কোনো ভ্যালু ইনসার্ট করতে চান বা ফাইন্ড করতে চান বা আপডেট করতে চান, ও আপনাকে কি দিবে? ইনভ্যালিড ইন্ডেক্স। ইনভ্যালিড ইন্ডেক্স। কারণ এটার কন্ডিশন কি হবে বলেন তো? ইফ কারেন্ট ইন্ডেক্স কারেন্ট ইন্ডেক্স ইজ লেস দেন less than 0 0। and more than 3. না, ওইটা তো আলাদা আলাদা। আমরা আগে রেঞ্জটা দেখি। আমার ইন্ডেক্স যদি আমি যদি ইফ কারেন্ট ইন্ডেক্স লেস দেন 0 মানে আমার হচ্ছে -1 লোকেশনে কোনো কিছু ফাইন্ড করতে গেলে আপনার এটা বাড়ি দিবে। সো এই যে কন্ডিশন গুলো দেখলাম, এগুলো খুবই বেসিক কন্ডিশন। এর উপর বেস করে এই স্ট্যাক আপনাকে কিছু ফ্যাসিলিটিস দেয়, যে কোনো স্ট্যাক। এগুলো হলো বেসিক নিয়ম। তো স্ট্যাক আপনাকে কি কি ফ্যাসিলিটিস দিবে? স্ট্যাক আপনাকে স্ট্যাক করে ডেটা রাখতে দিবে, যেমন থালার মতো, থালা আমরা একটার উপর আরেকটা রাখি, বা বাটি রাখি, বা চেয়ার একটার উপর আরেকটা রাখি, ওইরকম ভাবে ভ্যালু ইনসার্ট করতে দিবে। এই ভ্যালুকে ইনসার্ট করার জন্য আমাদেরকে একটা মেথড লিখতে হয়, সেটা হলো পুশ পুশ মেথড লিখতে হয়। পুশ মেথড লিখলে কি হয়? পুশ যে কাজ করবে, এর Insert. ইন্ডেক্স একই কাজ করবে, একই কাজ করবে। কারণ আপনি বলতে পারেন, ভাই তাহলে আমি ইন্ডেক্স না হইলে পুশ মেথড কেমনে আমার ভ্যালুটা ইনসার্ট করবে? আমি বলতেছি কি, বড় একটা ক্লেম করছি যে এই দুইটা মেথড একই কাজ করবে। এটা বড় ব্যাপার স্যাপার বললাম না, কারণ ইন্ডেক্স না থাকলে পুশ করবে কেমনে? আপনি যদি এটা চালান, পরে পুশ চালান, এটা উপরে লাইনে যাবে, একই কাজ করবে, একই কাজ করবে, একই কাজ করবে। তো আমি তো আসলে ইন্ডেক্স ডিরেক্টলি ইউজ করব না, এর উপর লজিক বসাবো, তাই না? পুশ যখন করব তখন আমি চেক করব না আমার টপ ইন্ডেক্সটা কই, এই যে দেখছেন, বুঝছেন, এই যে টপ ইন্ডেক্সটা কোথায়, যখন পুশ করব তখন টপ কারেন্ট ইন্ডেক্সটা কোথায়, সেটা ভ্যালিড রেঞ্জে আছে নাকি ইনভ্যালিড রেঞ্জে আছে, এটা তো আমি চেক করব। চেক করে এইরকম একটা মেথডের মধ্যে আমি আসলে এই যে ইন্ডেক্সটা চালাই দিব, অ্যারে অফ ইন্ডেক্সটা চালাই দিব, বা স্ট্যাক অফ সামথিং চালাই দিব। পুশ হচ্ছে একটা মেথড, তার মধ্যে আমি আসলে এই কাজটা করব। বাট করার আগে আমি চেক করব যে এটা ভ্যালিড কিনা, অপারেশনটা ভ্যালিড কিনা, কার জন্য ভ্যালিড কিনা, স্ট্যাকের জন্য ভ্যালিড কিনা। বুঝতে পারছেন? জি মাথার মধ্যে যাইতেছে অনেকের, না কি বলেন একটু আপনারা? অনেকেই মনে হয় যে একটু টেনশনে পড়ে গেছেন। না, মজা লাগতেছে ভাই, ভালো লাগতেছে। যাদের জন্য ফার্স্ট টাইম, তাদের অনেকবার জিনিসগুলো আত্মস্থ করতে সময় যাবে জি একটু। ভাইয়া, আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম হলে একটু সময় দিতে হবে, অনেকবার বুঝতে হবে, মানে একই জিনিস আপনাকে অনেকবার নিজে চেষ্টা করতে হবে, বুঝতে হবে, ব্লগস পড়তে হবে, অন্য ভিডিও দেখতে হবে। বাট আই এম কোয়াইট শিওর যে এইভাবে মানে এত নিচে নেমে আপনি কোনো ভিডিওতে কোথাও পাবেন না, কারণ সবাই মনেই করে আপনি এগুলো সব পারেন, তারপর শিখাইতে আসে। এটা একটা মহা ঝামেলার জিনিস, মানে এত কথা কেউ বলতে চায় না। এটা খুবই মানে দুঃখজনক হলেও ব্যাপারটা এইরকমই হয়ে আসছে আর কি। সো নাও আমি মানে ইয়া করি, এই মানে একটু ডিফাইন করি এই যে স্ট্যাক কি। স্ট্যাক বলেন তো আবার প্রথমে যাই আমরা, স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার আমরা কেন কেন ইউজ করি? ফাইন্ড যাতে ইজি, ইনসার্ট যাতে ইজি হয়, আমাদের যে বিজনেস কেস বা প্রবলেম সলভ করা লাগবে সেইটার জন্য, তাই না? তো আমরা বললাম যে পুশ নামে একটা মেথড আছে। পুশ মেথডটা কি করবে? স্ট্যাকে ভ্যালু অ্যাড করবে। স্ট্যাকে ভ্যালু অ্যাড করার সময় কি দেখবে এই পুশ মেথডটা? এসকে দেখবে ইনভ্যালিড ইনপুট আছে কিনা। ইফ ইন ভ্যালিড রেঞ্জ, এই ভ্যালিড রেঞ্জের ইফ ইন ভ্যালিড রেঞ্জ বাদ দেই, এটা অনেক মানে বড় কথা হয়ে যায়। স্পেসিফিক কি চেক করবে? জায়গা আছে কিনা, এটা চেক করবে না? জি জি থাকলে তুমি ভ্যালু ইনসার্ট করো আর কারেন্ট ইন্ডেক্স প্লাস প্লাস করো, শেষ। আর না থাকলে
কি করো, -1 রিটার্ন করো। -1 মানে ইনভ্যালিড, মানে অপারেশনটা করতে পারে নাই, পুশ অপারেশনটা করতে পারে নাই। আপনার কাছে একটা অ্যারে দেয়া আছে, যে অ্যারে সাইজ হচ্ছে 3, যে অ্যারেতে মানে কোডটা এমন ভাবে লিখতে বলা হয়েছে, এই অ্যারেতে অলওয়েজ টপ ইন্ডেক্সে ধরেন এটাতেও ভ্যালু আছে, এটাতেও ভ্যালু আছে, তো লাস্ট যে জায়গাটা আপনি ভ্যালু ইনসার্ট করছেন এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 1। তো আপনি যদি পরে আবার ভ্যালু ইনসার্ট করতে চান, অলওয়েজ এই লোকেশনে ভ্যালুটা ইনসার্ট করতে হবে, মানে টপ লোকেশনে ভ্যালু ইনসার্ট করতে হবে। কারেক্ট? টপ লোকেশনে ভ্যালু ইনসার্ট না করে আপনি পিছনে বা সামনে আর কোনো লোকেশনে ভ্যালু ইনসার্ট করতে পারবেন না। হতে পারে যে এর আরো এখানে ফাঁকা ইন্ডেক্স আছে। টপ লোকেশনটা ট্র্যাক করার জন্য আমরা কারেন্ট ইন্ডেক্স ইউজ করছি, কারেন্ট ইন্ডেক্স ইউজ করছি, সিম্পল অ্যাজ ইট ইজ। তো এটা করার জন্য আমি কি করছি, অ্যারেতে ভ্যালু ইনসার্ট করতে হবে, এটার জন্য আমাদেরকে একটা পুশ মেথড লিখতে হবে। সেই পুশ মেথডটা কি করবেন, যদি পুশ মেথডটা এখানে স্টার্ট করছেন, পুশ মেথড এসে জিজ্ঞেস করবে, প্রথমে কোথায় জিজ্ঞেস করবে, জায়গা আছে না নাই, জায়গা আছে। এটার কি কি পাথ হইতে পারে এই ডেটা ফ্লো ডায়াগ্রামে, ইয়েস অথবা নো। যদি ইয়েস হয়, নো হয়, এখানে দুইটা পাথ আসতে পারে। যদি ইয়েস হয় এখানে, আর এখানে নো হয়, দুইটা পাথ আসবে। যদি ইয়েস হয় তাহলে কি কি অপারেশন করবে এখানে তো বলেন তো, কি কি অপারেশন করবে? স্টুডেন্ট ডাটা অ্যাড করবে, এবং কারেন্ট ইন্ডেক্স বাড়াই দিবে। কারেন্ট যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্সের মধ্যে কি করবে, ডেটা পুশ করবে, তাই না? জি ইন্টিজার ভ্যালু হতে পারে বা স্ট্রিং হতে পারে, যে টাইপের আপনার স্ট্যাক ওই টাইপের ডেটা। ঠিক আছে, তারপর যদি ভ্যালু না থাকে কি করবে, এখানে করার পর আরো একটা অপারেশন করবে, দুইটা অপারেশন হবে। কারেন্ট ইন্ডেক্স ইমপ্লিমেন্ট হবে। আর যদি নো হয় তাহলে কি করবে, রিটার্ন 1 করবে। পুশ হচ্ছে একটা ফাংশন, পুশ হচ্ছে একটা ফাংশন, তাই না? আর বোথ জিনিসটা লুপটা এন্ড হবে এখানে, মানে লুপ তো না, বোথের কাজ মানে দুইটা পাথেরই কাজ এন্ড, এখানে এন্ড হয়ে যাবে। খুবই সিম্পল জিনিস। এখন বলেন পুশ ফাংশনকে আরো কি কোনোভাবে বোঝানো লাগবে? তাহলে জায়গা আছে না এটা কন্ট্রোল করার জন্য কি করব আমরা, কারেন্ট ইন্ডেক্স, মানে আপনি পুশ করলেই ওই যে বন্যার পানি পরিমাপক যন্ত্র যেমন যতটুকু পানি আছে ততটুকু ফিল করে রাখবে, কারেন্ট ইন্ডেক্স আপনি যতটুকু মানে প্রত্যেকবার ভ্যালু ইনসার্ট করার সময় সময় এই কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু এখানে একবার বাড়বে, কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু আপনি উপরে যাবেন, মানে এরকম ভাবে বাড়তে থাকবে। অ্যাজ ইফ কারেন্ট ইন্ডেক্সটা কি হবে বলেন তো, কারেন্ট ইন্ডেক্সটা এইরকম ভাবে থাকবে প্রথমে, যদি আপনি প্রথম ভ্যালুতে এইরকম থাকবে, প্রথমে একদম ফ্ল্যাট, ওর কোনো ভ্যালু নাই, -1 হয়ে আছে। যখনই আপনি ভ্যালু প্রথমটা ইনসার্ট করবেন বাড়লো, তাই না? তারপর আরেকটা ভ্যালু ইনসার্ট করলে কারেন্ট ইন্ডেক্স এইখানে যাবে, আরেকটা ভ্যালু ইনসার্ট করলে কারেন্ট ইন্ডেক্স এইখানে যাবে। এই যে বাড়লো, ডিফারেন্ট লোকেশনে বাড়লো, এই বাড়া কমাটা ও কি দিয়ে কন্ট্রোল করবে, একটা পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল দিয়ে কন্ট্রোল করবে। যে পয়েন্টার টাইপের ভ্যারিয়েবলটা কিছুই না, ওইটা ইন্ডেক্সের মতো একটা ভ্যালু, যেটা প্লাস প্লাস বা মাইনাস মাইনাস করলে যেটা ইন্টিজার পজিশনিং চেঞ্জ হবে, ইন্টিজার ভ্যালু চেঞ্জ হবে। এটা এখানে 0 হবে, এটা এখানে 1 হবে, এটা এখানে 2 হবে। তো আপনি যখন ধরেন, আপনি যখন একদম 3বার ভ্যালু পুশ করছেন, পুশ করার পর আরো এক ধরনের অপারেশন আছে, সেটার নাম হলো পপ। পপ পপ করলে কি হয়, পপ করলে আমার এই যে লাস্ট যে মাথার যে ভ্যালুটা আছে, এই মাথার ভ্যালু যদি 34 থাকে, 343 থাকে, পপ করলে কি হবে, এই 343 আপনার দিয়ে দিবে, রিটার্ন করবে 343 কে। লাস্ট আইটেমটা রিটার্ন করবে, হ্যাঁ হ্যাঁ লাস্ট আইটেমটা রিটার্ন করবে নাকি? হ্যাঁ, টপ মাথার আইটেম, লাস্ট তো বলবো না আমরা, মাথার আইটেম রিটার্ন করবে, একদম মাথায় যেটা লাগানো আছে ওই আইটেম রিটার্ন করবে। পপ করলে এটা রিটার্ন করলো। এন্ড পপ করার ফলে কি হবে বলেন তো, পপ করার পরে এই ভ্যালুটা নেমে এরকম হবে না, কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু, কারণ এই ভ্যালুটা যখন ফেরত দিল এটা তো আবার রিসেট হবে, রিসেট হয়ে ফাঁকা হয়ে যাবে। ধরলি এখানে এই ভ্যালুটা আছে, এখানে এটা ভ্যালুটা আছে, বুঝতে পারছেন? রিসেট হয়ে তো ফাঁকা হয়ে যাবে, তার মানে ভ্যালুটা আপনার এই যে এইরকম হবে আর কি, রিসেট হয়ে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু হবে 1। এইখানে এসে যদি আবার আপনি পপ করেন তাহলে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাবে 0, তখন এইখানেও ফাঁকা হয়ে যাবে। আবার এইখানে লাস্টে এসে যদি আপনি আবার পপ করেন তখন এটার ভ্যালু হয়ে যাবে, কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু হবে 0, এটা 0, এটা হয়ে যাবে ফাঁকা। বাস্তবিক অর্থে ফাঁকা বলতে ভ্যালুগুলা ইরেজ করে এই ঘরগুলোতে ডিফল্ট ভ্যালু বসায় দেয়, 0 বা -1 এগুলো ডিফল্ট ভ্যালু বসায় দেয়, অথবা এটা অ্যাজ ইট ইজ রেখে দেয়। মানে এর এই বাক্সগুলোকে তো আর ধ্বংস করে না, তাই না? পুশ করতে করতে উপরে যেতে পারেন, পপ করতে করতে নিচে নামতে পারেন, এরকম অনেকবার অপারেশন করতে পারেন একটা স্ট্যাকে, কিন্তু কোনো ক্ষেত্রেই
এইগুলাকে কিন্তু ধ্বংস করা যাবে না, মানে এই অ্যারেটাকে ডিলিট করা যাবে না, অ্যারেটাকে আপনাকে ইন মেমোরিতে রাখতেই হবে। আমি বুঝাইতে পারলাম? তো আমাদের দুইটা অপারেশন আছে, একটা হলো পুশ আর একটা হলো পপ। এই দুইটা অপারেশন আছে, আরেকটা অপারেশন হলো পিক। পিক নামে আরেকটা অপারেশন আছে। পিক অপারেশন করলে কি হয়, ধরেন এইখানে ভ্যালু আছে আপনার 23, 45 এই ধরনের। পিক অপারেশন করলে কি হয়, পিক অপারেশন করলে শুধু ভ্যালুটা ফেরত দিবে, ভ্যালুটা খুঁজে এনে দিবে, কিন্তু এই ভ্যালুটাকে সে রিমুভ করবে না, এরকম করবে না, ভ্যালুটাকে রেখে দিবে। কোন পজিশনের ভ্যালু? পিক অলওয়েজ টপ ভ্যালু, টপ ভ্যালুকে দেখবে, দেখে চলে যাবে। যেমন আপনার দোকানে গিয়ে আই শপিং মানে উইন্ডো শপিং বলে না, উইন্ডো শপিং করে মানে সার্চ করবে, সার্চ করবে, সার্চ করে ভ্যালুটা দিবে, কিন্তু এই ভ্যালুটাকে এখান থেকে মুছে ফেলবে না বা ইরেজ করবে না, বা কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু বাড়াবে কমাবে এরকম কিছুই করবে না। পিক অপারেশন যতবারই চালান এর কোনো ভ্যালু পরিবর্তন হবে না, এর যেটা আছে সেটাতেই বসে থাকবে। পিক অপারেশন আপনি এখানে চালাইছেন মানে আপনার পিকের ভ্যালু কত এখন? 2। পিক চালানো মানেই কারেন্ট ইন্ডেক্স থেকেই ও পিক অপারেশনটা করবে। কিন্তু অপারেশন করার পরে এর ভ্যালু 2 তে আনবে না বা 1 এ আনবে না, যা আছে তাই রাখবে। তার মানে পিক করার পরে যদি আপনি পপ করতে যান তাহলে কোন লোকেশন থেকে পপ করবে? সেম লোকেশন থেকে পপ করবে। ইন্ডেক্স তো আমি চেঞ্জই করি নাই। অলরাইট, এগুলো হলো আমাদের রিয়েলাইজেশন, বাট আমরা এখনো কোডে কিন্তু যাইনি। কোডটা একটু করি, আজান দিচ্ছে, আমি একটু ব্রেক নিব। হ্যাঁ, 5 মিনিটের একটু ব্রেক নেই আমরা। ঠিক আছে। ব্রেকের মধ্যে কিছু কথা বলা যেতে পারে। আপনারা যারা মনে করতেছেন এগুলো কেমনে চিন্তা করতেছে ভাইয়া, এগুলো তো আসলে আমার মাথায় আসতেছে না, এগুলো কারো মাথায় আসে না ভাই। এই অ্যালগোরিদম কিন্তু আমি বানাই নাই, এগুলো আমারও শিখতে হয়েছে। আমি অনেকদিন মানে এগুলো নিজেও রিভিজিট করি নাই, আপনাদের পড়াইতে গিয়ে আমাকে আমার নিজেকেও রিভিজিট করতে হচ্ছে আর কি। এমন না যে এগুলো আমার একদম সাথে মাথায় লেগে আছে, গেঁথে আছে। আপনি যত পড়বেন, যত বুঝবেন, নিজে যত ইন্টারনালাইজ করার ট্রাই করবেন বা বারবার রিপিট করবেন, আপনার কাছে এই জিনিসগুলো তত সহজ মনে হবে। একবার বললাম, ভাইয়া তো বললো, আমি তো কিছু বুঝলাম না, তারপরে এটা তো মাথায় ঢুকতেছে না, জিনিসটা অত ইজিও না। এই ডেটা, এই ব্যাপারগুলো আপনাকে রিপিটেশন করে করে, মাল্টিপল টাইম রিপিট করে করে আপনার মাথায় ঢুকাইতে হবে। ঠিক আছে? এখন কি ব্রেক? আচ্ছা জি, ভাইয়া, break. হচ্ছে ভাইয়া কি আছেন? ভাইয়া ওই রিটার্নের ক্ষেত্রে ভাইয়া দেখা গেছে অনেক সময় রিটার্ন জিরো 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 অথবা রিটার্নের জায়গায় জিরোর জায়গায় অন্য কিছু, অন্য কোনো সংখ্যা দিলেও একই আউটপুট আসে। তো সেই এটা কেন হয়? হ্যালো ভাইয়া 5 মিনিট পর ব্রেক টাইমটা শেষ হোক। শোভন ভাই, আমরা আলোচনা করি। আপনি কোনটা রিটার্নের কথা বলছেন? মেইন ফাংশনে? হ্যাঁ, ফাংশনে আমরা যখন রিটার্ন করি না, জি। তখন দেখা গেছে রিটার্ন জিরো যখন আমরা টাইপ করি তখন দেখা গেছে যে আউটপুট হয় ওই জিরোর জায়গায় যে আমি অন্য কিছু, অন্য কোনো সংখ্যা লিখি তারপরে একই আউটপুট হয়, কারণটা কি? এটা মেইন ফাংশনের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। মেইন ফাংশনের কনভেনশন হচ্ছে জিরো দেয়া, হ্যাঁ, জিরো হুম। রিটার্ন করা। আবার দেখবেন যে অনেক কম্পাইলার আছে কিছু জিরো ছাড়াও সাপোর্ট করে, আবার কিছু কম্পাইলার আছে দেখবেন যে এখানে অন্য নাম্বার দিলেও সাপোর্ট করে, হ্যাঁ। বাট মানে বেসিক হচ্ছে যে আপনি ইন্টিজার কোন একটা সংখ্যা কিন্তু রিটার্ন করে দিবেন, ইউজুয়ালি জিরো রিটার্ন করা হয় কনভেনশন। বুঝতে এটা পারছি। কম্পাইলারের ভাই উপর ডিপেন্ড করে। আপনি ওই যে কি বলে মেইন ফাংশন থেকে একটা জিনিস বলা আছে যে ওটা রিটার্ন টাইপ কি ইন্ট না, ওখান থেকে আপনি যে কোনো ইন্টিজার নাম্বারকে আপনি রিটার্ন করতে পারবেন, হ্যাঁ। এবং ওইটা আপনি কোনো এফেক্ট দেখেন না, এই কারণে যে মেইন ফাংশনকে যে লোকে কল করছে বা যেই প্রসিডিউর থেকে বা ফাংশন থেকে যেখান থেকেই হোক, যেখান থেকে কল করছে, ওইটা তো আসলে আমাদের প্রোগ্রামের স্কোপের বাইরে। সো ওখান থেকে আপনি যে কোনো ইন্টিজার রিটার্ন করে দিলে ঠিক রিটার্ন স্টেটমেন্টের আগে কি আপনার নিজের লেখা প্রোগ্রাম শেষ হয়ে যায়, তাই না, মেইন ফাংশনে। সো আপনি এই জন্য ওটার কোনো এফেক্ট পাবেন না, ওখান থেকে জাস্ট ওখানে বলে দিছে না রিটার্ন টাইপ যেটা আগে বলা আছে ইন্ট মেইন। সো ইন্টিজার টাইপের যে কোনো কিছু আপনি রিটার্ন করলে এটা ওকে কাজ করবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি। আর ওই যে ইসের ক্লাসটা দেখছেন, পয়েন্টারের ক্লাসটা দেখছেন?
পয়েন্টের ক্লাস আমার এখনো পুরো শেষ হয় নাই দেখা। আমি পয়েন্টারের ক্লাসটা যদি কেউ দেখে থাকে একটু বলি। পয়েন্টারে আপনি দেখছেন যে যখন এই যে সি ইন করছে, হ্যাঁ, সি ইনে যখন দেখা গেছে যে আমরা যখন অ্যারে সাইজটা যখন আমরা ধরেন 3টা মানে 3 সাইজের একটা অ্যারে নিলাম, যদি আমি 3 লিখি অ্যারে সাইজ, তারপরেও দেখা গেছে যে আউটপুট আসে, যদি আমি অ্যারে 3টে নিছি কিন্তু দেখা গেছে আমি লেখার সি ইনে মানে ইনপুট দিছি 6টা, তারপরেও দেখি একই রেজাল্ট আসছে। এর কারণটা কি? স্যার বুঝলাম আপনার প্রশ্নটা, আবার একটু বলবেন? এটা মানে স্ক্রিন শেয়ার করলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, আমি এটা কমপ্লিট করছি। মানে পয়েন্টার আমার কাছে মজা লাগছে। উনি এখানে হীরা ভাই পয়েন্টার আমিও বুঝছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি, ওই যে আপনি যে প্রশ্নটা করছেন ওরকম হওয়ার কথা না, যাতে আপনি 6টা দিয়ে দেখেন 6টাই আসার কথা, ওখানে তাহলে সামহাও কোনো ভুল হচ্ছে না। মানে আপনার ওই যে সবার শেষে ভাইয়া একটা ইয়া বুঝাইছে যে উনি 3টা অ্যারে নিচ্ছে, বুঝছেন? হ্যাঁ, 3টা অ্যারে। হ্যাঁ, 3টা অ্যারে নেওয়ার পরে যখন ওই যে প্লিজ এন্টার অ্যারে সাইজ যখন আমি তখন 3 দিব না, হ্যাঁ, 3 দেওয়ার পরে তো ওই যে দেখাইছে অ্যারে গুলা, কিন্তু আমি যদি অ্যারে সাইজ যদি আমি 3 এর জায়গায় 6 লিখি, সেই অ্যারে সাইজ 6 আসে। কারণটা কি? কিন্তু আমি তো নিছি 3টা। আপনি দেখেন, আপনি 6 দিয়ে দেখেন, আপনারও 6ই আসবে, মানে তখন আবার অ্যারে সাইজ 6 দেখাবে। কপি পেস্ট করতে পারবেন এখানে, মানে আমাদের ইনবক্সে, এই যে চ্যাট বক্সে কোডটা কি আছে এখানে? আমি ক্লাসটা দেখি নাই, কিন্তু মানে হ্যাঁ, 3টা অ্যারে নেওয়া আর অ্যারে সাইজ 3 নেওয়া দুইটা কিন্তু দুই জিনিস। অ্যারে আইটেম যদি 3টা হয় সেটা ভিন্ন বিষয়, আর আপনি বলতেছেন 3টা অ্যারে মানে 3টা আলাদা অ্যারে ডিফাইন করা হয়েছে, তাই না? রাইট, এটা দুইটা কিন্তু দুই জিনিস। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। আপনি কোডটা শেয়ার করলে আমরা বুঝতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, আমি স্ক্রিনশট দিই। এখন আমরা কাজটা আগাই, কোডটা শেয়ার করেন ভাই, আমি দেখবো না। আমি বলতে কি, আপনারা যারাই মনে করেন যে ল্যাক অফ সাপোর্টে আছেন, আমাদের গ্রুপে আমার চাইতেও ভালো প্রোগ্রামার আছে। আপনারা কারো প্রবলেম হলে একটু দিয়েন, দেখবেন এখানে ইমিডিয়েট সলিউশন পাবেন। আমারে যতক্ষণ না পাবেন তার আগেই সলিউশন আপনি পেয়ে যাবেন অন্যদের কাছে। তো ওইটা আপনি দেন একটু। আমি দিব না, আমি না পারলেও কেউ একজন অ্যান্সার দিবে না, ওইটা সমস্যা হবে না। তো আমরা একটু স্ট্যাকের জিনিসটাতে আগাই। জি ভাইয়া, থ্যাংক ইউ। নাও তো আমরা কি করতে চাই, আমরা কিছু আমরা এরকম 3টা বা 4টা সাইজের একটা অ্যারে নিতে চাই, কিন্তু এই অ্যারেকে ইউজ করে অ্যারের উপর এক্সট্রা লেয়ারের কিছু কোড টোড লিখে, লজিক টজিক ইফ এলস লিখে এটারে আমরা কি বানাইতে চাই, স্ট্যাক বানাইতে চাই। স্ট্যাকের যেই প্র্যাকটিস গুলো আছে সবগুলোতে ক্লাস দিয়ে করা। হ্যাঁ, আমি ওটার জন্য একটা আপনাদের স্ট্যাক ইউজ না করে কিভাবে করা যায় সেই জিনিসটা একটু আপনাদের বুঝাইতে যাচ্ছি আর কি। এনিওয়েজ, তো এইখানে দেখবেন আমরা জানি না গ্লোবাল ফাংশন নামে একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, গ্লোবাল ফাংশন বাদ আমি দেই, যে পুশ করতে হবে আপনাকে, পুশ নামে একটা ফাংশন লিখতে হবে। এই পুশ ফাংশনটা ইন্টিজার টাইপের একটা ডেটা পুশ করবে বা যে কোনো টাইপের ডেটা পুশ করবে। পুশ করার পরে আপনাকে কি করবে, যদি সাকসেসফুল পুশ হয় তাহলে ওই ভ্যালুটা রিটার্ন করবে, আদারওয়াইজ -1 রিটার্ন করবে। সেটার জন্য রিটার্ন টাইপ কি করতে হবে, -int। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি কেন অলওয়েজ ইন্টিজারই রিটার্ন টাইপ দিব, কারণ আপনি যে ভ্যালুটা পুশ করবেন, মানে পুরো স্ট্যাকটাই কিন্তু ইন্টিজার স্ট্যাক আমি বানাইতে যাচ্ছি, কারেক্ট? এখন যে ভ্যালুটা পুশ করবেন ওই ভ্যালুটা তো আপনার লাগবেই, সাথে আরো কি লাগবে, এখানে অ্যারেটা লাগবে না, অ্যারে লাগবে, কারেন্ট ইন্ডেক্সটা লাগবে না, পুশ করতে চাইলে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা লাগবে না। সেগুলো আমি জানি না, সেগুলো আমার মাথা ব্যথা পড়ে।
সেগুলো আমি জানি না, ওইগুলো নিয়ে আমার মাথা ব্যথা পড়ে। তো আমি পপ করতে যাব, পপ করতে গেলেও সেম জিনিস লাগবে, তাই না? পপ জি করতে গেলেও তো আমার সেম জিনিস লাগবে। আমি যদি পিক জি জি করতে যাই, পিক করতে গেলেও তো আমার সেম জিনিস লাগবে। এগুলোতে জিনিসই লাগবে, লাগবে। এগুলো কি স্বীকার করেন আপনারা নাকি? এই জিনিসগুলোতে লাগবে, কারেন্ট ইন্ডেক্স আর অ্যারে, এই দুটো তো আমার লাগবে। তার মানে আমার একটা মেকানিজম লাগবে যাতে করে আমাদের এমন ভাবে ভ্যারিয়েবল গুলো নিয়ে খেলা করতে হবে, বা মানে জিনিসটা ডিজাইন করতে হবে যাতে করে এই অ্যারে আর কারেন্ট ইন্ডেক্সটা সবগুলো জায়গায় অ্যাক্সেসিবল হয়। তার মানে এইখানে যদি আমি মেইন ফাংশনে এগুলো বানায় রাখি, এই ফাংশন গুলো কিন্তু সেগুলো অ্যাক্সেস করতে পারবে না। করতে পারবে তখনই যখন আমরা প্রত্যেকটা জায়গায় এগুলো প্যারামিটার এবং আর্গুমেন্ট হিসেবে পাস করব। বাট আমি সেই ঝামেলা যাইতে চাই না। আমি কি করতে চাই, একটা গ্লোবাল অ্যারে এবং গ্লোবাল কারেন্ট ইন্ডেক্স বানায় রাখতে চাই। ইন্ট কারেন্ট ইন্ডেক্স ইকুয়াল -1। কারেন্ট ইন্ডেক্সটা এখনো কাজ করা শুরুই করে নাই। আরেকটা আছে, আমি অ্যারে নিব, ইন্ট স্ট্যাক টাইপের স্ট্যাক নিলাম, স্ট্যাকের সাইজ কত 4 নিলাম, স্ট্যাকের মধ্যে কিছু নাই। এখন আপনি বলতে পারেন আপনার রিয়েল লাইফে কি স্ট্যাকের সাইজ অলওয়েজ 4 আছে নাকি? না, রিয়েল লাইফে এটা মাল্টিপল মানে ডাইনামিক সাইজ হবে। আপনাদেরকে ইনফ্যাক্ট কখনো কাজ করতে গিয়ে কখনো এরকম নিজেদের স্ট্যাক বানাইতেই হবে না। এই C++ প্রোগ্রামার অলরেডি আপনাদের সেই কাজটা কি করছে, করে দিছে। বাট আপনাদের তাহলে কেন লাগবে? কারণ চাকরি পাইতে এরকম স্ট্যাক আপনাদের প্রোগ্রাম করতে বলবে, বা স্ট্যাক রিলেটেড প্রবলেম সলভ করতে বলবে। সব জায়গায় কি বলবে, মানে সব জায়গায় বলবে আর কোনো গ্যারান্টি নেই, বাট আপনাদের বলবে। এবং কম্পিউটার সায়েন্সে স্ট্যাক খুবই গুরুত্বপূর্ণ ডেটা স্ট্রাকচার, এই জন্য আপনাদের এই জিনিসগুলো জানার দরকার আছে। তো দুইটা জিনিস লাগবে, কারেন্ট ইন্ডেক্স আর স্ট্যাক। আমাদের এগুলো কোথায় লাগবে? গ্লোবাল স্কোপে রাখছে। স্কোপ কি জিনিস? কোন একটা ভ্যারিয়েবলকে নানান জায়গা থেকে দেখার ক্ষমতা বা অ্যাক্সেস করার ক্ষমতা। দেখেন তো, আমরা আপাতত কি করতে চাই, এই পুশ ব্যাপারটা নিয়ে দেখতে চাই, আর এগুলো নিয়ে আমরা কিছু নিয়ে দেখতে চাই না। তো আমি পুশ করতে চাই একটা এলিমেন্ট 23 কোথায়? স্ট্যাকে পুশ করতে চাই। তাহলে এখানে কি করবে? স্ট্যাকে কি করব আমি? জাস্ট আমি স্ট্যাক অফ 0 নাম্বার লোকেশনে কি করব? ডেটাটাকে পুশ করতে যাব। কিন্তু এই যে 0-তে আমি পুশ করলাম, আমি ধরেন আবার পুশ করতে চাই, মানে লেমেন প্রোগ্রামিং, আমি প্রোগ্রামিং জানি না, আপনাদের মতো আমি শিখছি মাত্র, স্ট্যাক আমি বিল্ড করতে চাইতেছি, তারপর আবার আমি পুশ করতে চাইলাম, তখন আবার কোথায় পুশ হবে? 0 নাম্বার লোকেশনে পুশ হবে না অল দ্য টাইম? সবাই কথা বলেন একটু, এটা কি জি 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 ভাইয়া 0 নাম্বার পজিশনে পুশ হবে। আমি যদি আবার পুশ করতে চাই, 0 নাম্বার পজিশনে পুশ হবে। কিন্তু আমার আসলে 3টা পুশ হওয়ার পরে আমার কন্ডিশন কেমন হওয়ার কথা ছিল, এটা চেঞ্জ মেক হয়ে গেছে, এটাও মেক হয়ে গেছে, এটাও মেক হয়ে গেছে। এখানে 23 রাখতে পারেন বা 233 রাখতে পারেন, এখানে যে কোনো ডেটা বা সেম ডেটাই সবগুলোতে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু টাইপ হইতে হবে ইন্টিজার, এটা খেয়াল রাখতে হবে, কারণ আপনি ইন্টিজার টাইপের অ্যারে বানাইছেন। 3টা করার পরেও আমরা এখন কোথায় বসে আছি বলেন তো? 3টা করার পরে আমরা এই 0-তেই বসে আছি। কেন বসে আছি? কারণ আমাদের কাছে, আমরা কোন কারেন্ট ইন্ডেক্সে আছি 1 নাম্বার প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই। আমি বলছিলাম না আমাদেরকে একটা প্রশ্নের উত্তর আগে দিতে হবে, মনে আছে? এই যে কতদূর পর্যন্ত ভ্যালু আছে। জি জি আমি এটা ডেভেলপ করতে চাই, কারেন্ট ইন্ডেক্স প্লাস প্লাস করলাম, রিটার্ন এটা করবো। কোনো লজিক টজিক কিচ্ছু নাই। আমি জানি আমার প্রথম ভ্যালুটা দরকার, আমি ভ্যালিডেশন কিছু জানি না, আমি বাড়ি খাইতে খাইতে ভ্যালিডেশন বসাবো না। তো আমি এখন যদি রান করি তাহলে আমার এই স্ট্যাকের 0 নাম্বার পজিশনে কি থাকা কথা? 23 থাকা কথা। অলরেডি আছে কিন্তু আমরা দেখি নাই, তাই না? তো আমি পিক নামে আরেকটা ইয়া দেখতে চাই। পিক কি করবে? ইন্ট পিক কি করবে? রিটার্ন স্ট্যাক অফ টপ ডেটা, তাই না? কারেন্ট ইন্ডেক্স। জি পুশ করার পর আমি পিক করতে চাই, একবার পিক করতে চাই। একবার পিক করলে আপনাকে কি দেখাবে এখানে?
23 দেখি কি দেখায়। তো আমি দুইবার পুশ করলাম, দুইবার পুশ করে একবার 23 করলাম আর একবার 233 করলাম। দেখেন আপনার প্রোগ্রাম কাজ করতেছে না, আপনি একবার পুশের জায়গায় দুইবার পুশ করছেন, কোডিং গেছে ভাঙ্গা। দেখেন আবার এইটা আমি রিমুভ করে দেই, এখন পিক করি, এখন দেখবেন কাজ করতেছে। আচ্ছা, আমরা এখন এই স্কেচ গুলো ডিসকভার করি। তো আমাদের পিকের কোডটুকু আমরা আমরা এখন বুঝলাম যে 23 আমরা স্ট্যাকে পুশ করতে পারতেছি। 23 কোথায় পুশ করতে পারতেছি? স্ট্যাকে পুশ করতে পারতেছি। কিন্তু আপনারা কি খেয়াল করছেন এই যে এইটা তো আমি চেঞ্জ করিনি, 8 নাম্বারের ভ্যালু চেঞ্জ করছি, কারেন্ট ইন্ডেক্স আমি বাড়াইছি, কিন্তু স্ট্যাকের এখানে কি জিরোতেই সবসময় জিরোতেই বসাচ্ছি না, এটা আমাদের চেঞ্জ করতে হবে। আপনি যদি অ্যারেটা ক্রিয়েট করেন 4 সাইজের, ও ডিফল্ট ভ্যালু হিসেবে প্রত্যেকটা ঘরে কি ইনসার্ট করে গেছে? 0 0 0, এই জন্য আপনি 0 দেখতেছেন। কারেন্ট ইন্ডেক্স -1 কেন করছি এটা আমি বুঝায় বলবো, বাট এখন আপনাদের বলি কারেন্ট ইন্ডেক্সটা যখন আপনি ভ্যালু অ্যাক্সেস করবেন তখন মানে সেকেন্ড টাইমের পর ভ্যালু কোথায় আছে, কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু কত হয়ে আছে, প্রথমে হয়েছে 1, পরে হয়েছে কত 2, তাই না? সরি, প্রথম হচ্ছে আপনার 0, প্রথম অবস্থায় এর ভ্যালু কত ছিল? -1। এখানে একটা এইজ কেস আছে, কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু কত থেকে শুরু হয়েছে? -1। তো আপনি স্ট্যাক অফ স্ট্যাক এখানে -1 এর ডেটা রাখতেছেন না, এটা কি ভ্যালিড অপারেশন হইলো? না, এখানে কত হইতে হবে? 0 হইতে হবে। 0 হইতে হবে। তাহলে আমরা আমরা এখন একটা লজিকে পড়লাম কি, ফার্স্ট টাইমে যখন আমি স্ট্যাকটা ইনিশিয়ালাইজ করব, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম স্ট্যাক ইনিশিয়ালাইজ করব, তখন এই -1 কে মানে ভ্যালু ইনসার্ট করার আগে -1 কে প্লাস প্লাস হয়ে যেতে হবে, তাই না? তো আমি প্লাস প্লাস হওয়ার জন্য আমি লেমেন, আমি যদি ফার্স্ট টাইম কোডার হইতাম তখন কি করতাম? কারেন্ট ইন্ডেক্সকে এখানে প্লাস প্লাস করে নিতাম, সরি এখানে না, আমি এখানে প্লাস প্লাস করে নিতাম। তাহলে কি হইতো বলেন তো, যদি এখানে প্লাস প্লাস করে নিতাম? আমি ডিসি পুশ করছি কত? 23 আর 233, তাই না? কিন্তু এইখানে ধরা গেল আমি এইখানে -1টা একটু বাদ দেই, এখন আমি দেই 233, আমি আবার আরেকটা ভ্যালু পুশ করব, সেম ভ্যালু পুশ করলে কিন্তু কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি রান করেন, আপনার যদি কোড ঠিক থাকে একদম লাস্ট এলিমেন্টটা দেয়া কথা। তো আমি পুশ, যদি পুশটা ভ্যালিড হয়, আমি যে এই কাজটা করতেছি এটা কিসের জন্য? ভ্যালিড রেঞ্জের জন্য। কিন্তু আমি যদি অলরেডি 4টা ভ্যালু ইনসার্ট করছি, আমি যদি 5 নম্বর ভ্যালুটা ইনসার্ট করতে চাই, তাহলে কিন্তু এটা ইনভ্যালিড ফেরত দেওয়া কথা, -1 ফেরত দেওয়া কথা, যে তুমি এই পজিশনে পুশ করতেই পারবা না। কিন্তু এটা কি আমাকে কোনো এরর দিচ্ছে? আমাকে কিন্তু কোনো এরর দিচ্ছে না, তাই না? স্ট্রেঞ্জ, এরর দিচ্ছে না, আমাকে কোনো এরর দিচ্ছে না। এই জায়গায় আমার কাজ আছে, আমাকে ভ্যালিডিটি বসাইতে হবে। ইফ কি করতে হবে? ইফ কারেন্ট ইন্ডেক্স is greater than that's the length. That's what length if current index আমি ইয়া দিব less than 0. না, if current index আপনার if current index এর ভ্যালুটা যাতে আপনার array dot length যেটা আছে আমাদের stack dot length, আমরা stack dot length জানি 4, আমরা এটা বাদ দেই, এটাকে সিম্পল করি, stack dot length 4।
মানে আমরা যে ভ্যালিড রেঞ্জটা বসাতে চাইছিলাম, আমরা এখনো জানি না যে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু কত দিলে কি কি হবে, এগুলো আমরা ডিসকভার করব। যদি হয় তাহলে ডেটা রিটার্ন করবো, আদারওয়াইজ কি রিটার্ন করতে চাইছিলাম আমরা, এলস রিটার্ন -1 ফুল। তো দেখেন আমরা প্রথমে একটা ভ্যালু পুশ করছি, 2টা 3টা 4টা 5টা, 5 নাম্বার ভ্যালু পুশ করতে গেলে আমাদেরকে -1 দিবে, -1 দিবে। 5 নাম্বার ভ্যালু পুশ করতে গেলে কত দিবে, -1 দিবে। এবং এখানে সি আউট দিবে। সরি, ডিসপজিশন। আচ্ছা, কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু প্রথমবার কত হইলো আমাদের, প্রথমবার হইছে আমাদের এখানে এই ফার্স্ট অপারেশনের ক্ষেত্রে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু কত হইলো, এটার ক্ষেত্রে হইছে 0, এটার ক্ষেত্রে কত হইছে 1। আমি কিন্তু লজিক ডেভেলপ করতেছি, হ্যাঁ আপনারা একটু খেয়াল করে। আমি এমন ভাবে কাজটা করতেছি যাতে আমি জানি না নিজেও অ্যালগরিদমটা কিভাবে বা ডেটা স্ট্রাকচারটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। তো পরে আছে 2, তারপরে আছে কত 3, তারপরে এই লোকেশনে আছে কত 4, তাই না? তাহলে আমার কি হবে এখানে, অলওয়েজ আমরা জানি এরর ইন্ডেক্স কি, লেন্থ -1 বলছিলাম না আমরা ফর্মুলা। তার মানে ভ্যালিড রেঞ্জই তো 4, আপনি 4 এর চাইতে ছোট বলতে পারবেন না, এটা অলওয়েজ আপনি লেস দেন 4 যদি বলেন আরো 1 কমায় দিতে হবে। একে আপনি ভ্যালিড রেঞ্জ থেকে শুরু করছেন -1 থেকে কমায় দিতে, এখানে প্রবলেম করছে। তো আমাদের এর ভ্যালু যখন 4-এ যাবে, 4-এ গেলে আমাদের সাথে ঝামেলা শুরু করবে। 4 কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু যখন 4-এ যাবে, এই ভ্যালুটার লাস্ট ভ্যালু যখন এই যে 1 2 3 4 5 এই 4 নাম্বার পজিশনে কিন্তু এর ভ্যালু 3 হইছে। কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু ভ্যালিড হবে কোন কোন লোকেশনে, 0 1 2 3। কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু ভ্যালিড হবে কোন কোন লোকেশনে, 0 1 2 3। কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু যদি 4 হয়ে যায় কোনোভাবে, 4 এর সমান অথবা 4 এর চাইতে বড়, এটা কোন রেঞ্জে পড়ে, ইনভ্যালিড রেঞ্জ। তো এই ইনভ্যালিড রেঞ্জের কোডটা আমাদের এখানে লিখতে হবে। এখন আই হোপ কাজ হবে। কাজ করতেছে না কেন, কারেন্ট ইন্ডেক্স ইজ লেস দেন ইকুয়াল 3 ইফ এলস ক্যানট ইনসার্ট ইন পুশ। আমরা কি ইয়া করছিলাম, ইফ কারেন্ট ইন্ডেক্স লেস দেন 3 রিটার্ন ডেটা। আচ্ছা, এইখানে আপনাদেরকে একটা কুল একটা ইউজ কেস চলে আসছে। দেখেন এই কারেন্ট ইন্ডেক্সটা আপনি প্লাস প্লাস করছেন কোথায়, এর ভিতরে, ব্লকের ভিতরে। ওকে, প্রথমবার যখন এই অপারেশনটা করতে চাচ্ছেন আপনি স্ট্যাকের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু প্লাস প্লাস করে আপনি 0 থেকে 1 এ আসছেন। দ্বিতীয়বার যখন করতে চাচ্ছেন আপনি 1 থেকে 0 থেকে 1 -1 থেকে আপনি 0 তে আসলেন, কারেক্ট? তারপর এবার আপনি কি আসছেন, 0 থেকে 1 এ গেছেন। তারপর এবার অপারেশনের ক্ষেত্রে আপনি কত গেছেন, 1 থেকে 2 তে গেছেন। তারপর এবার অপারেশনের জন্য 2 থেকে 3 তে গেছেন। কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু আপনার কি আছে, এখানে কয়টা অপারেশন আপনি করে ফেলছেন অলরেডি, 1 2 3 4, 4টা অপারেশন করে ফেলছেন। এই আমাদের কোডে একটা বাগ হচ্ছে, ও 5 নাম্বার অপারেশনটাও অ্যালাউ করতেছে, 6 নাম্বারের জায়গায় যাও এরর দিতেছে। তার মানে আমাদের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু যে 3 করতেছি আমরা, 3 করার পর আমরা কি করতেছি, লেস দেন ইকুয়াল 3 দিয়ে চেক করতেছি। তো কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা আসলে -1 থেকে শুরু হয়েছে। তার মানে ভ্যালিড রেঞ্জটা আসলে কারেন্ট ইন্ডেক্সের জন্য যদি আপনি সাপোর্টিভ ভ্যালিড রেঞ্জ খুঁজতে চান, ওকে খুঁজতে হবে এই -1 থেকে কাউন্ট করলে লেন্থ -2, মাইনাস লজিকের জন্য আমাদের লেন্থ -2 ইউজ করতে হবে।
দেখেন আমি কিন্তু ডিবাগ করে করে বের করতেছি, কারেক্ট, আমি ডিবাগ করে করে বের করতেছি। এখন আপনাদের পুশ 2বার এরর দিতেছে, আগে কিন্তু পুশ 1বার এরর দিচ্ছিল। 20-এর জন্য পুশটা এরর দিবে, তার মানে 29 নাম্বার লাইনের জন্য পুশটা এরর দিবে। কেন এরর দিবে আমি ব্যাখ্যা করব, একটু আমরা আবার দেখি। তো কি বলতেছে, ক্যানট ইনসার্ট এট দিস পজিশন where current index is একটু দাঁড়ান, আমি একটু এটা ঠিক করে নিই। কি বলতেছে, আচ্ছা দেখেন আচ্ছা, কারেন্ট ইন্ডেক্স, ওই কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু যখন 3 বলতেছে ওই পজিশনে ও আর কি করতে দিবে না, ইনসার্ট করতে দিবে না। কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু যখন অলরেডি 3 হয়ে গেছে, আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু যখন অলরেডি 3 হয়ে গেছে তখন তো আপনাকে আর করতে দিবে না, কিন্তু যতক্ষণে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু 3 হয়ে গেছে ততক্ষণে কয়বার ট্রাভেল হয়েছে? কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু শুরু হয়েছে কত থেকে? 0 থেকে মাইনাস মানে 1 থেকে। 1 থেকে। তারপরে কততে গেছে? তারপরে গেছে 0, তারপরে গেছে 1, তারপরে গেছে 2, তারপরে গেছে 3। কতবার ট্রাভেল হয়েছে এই ব্লকটা তাহলে বলেন তো? 1 2 3 4, এই 4টা হচ্ছে ভ্যালিড ট্রাভেল রেঞ্জ, তাই না? ব্যাক, এই 4টা হচ্ছে ভ্যালিড ট্রাভেল রেঞ্জ। যখনই কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু 3 হয়ে গেছে, এই 5 নাম্বার যে ট্রাভেল করতে যাবে, 5th টাইম যে ট্রাভেল করতে যাবে, এই ট্রাভেল রেঞ্জটা কি? ইনভ্যালিড। ইনভ্যালিড কেন বলতেছি? কারণ আসলে তো 5 নাম্বার মানে এই কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু যখন 3, তখন তো আপনার কোনো কি নাই, তখন আপনার কোনো অ্যারেতে কোনো জায়গাই নাই। আমি বুঝাতে পারলাম? একটু কি কঠিন লাগতেছে বেশি? এটার জন্য তো আমরা কোনো আগে রুম ঠিক করি নাই। না, আমরা কিছু ঠিক করি নাই। দেখেন আমি আপনাকে বুঝাই। আপনাদের কাছে 4টা সাইজের একটা স্ট্যাক আছে, হ্যাঁ? কারেন্ট ইন্ডেক্স কোথায় পড়ে আছে? এইখানে। আর আপনার অ্যারের পজিশন কোথায় পড়ে আছে? অ্যারের পজিশন হচ্ছে এখানে পড়ে আছে, ঠিক আছে? তাই না? কারেন্ট ইন্ডেক্সের আপনি যখন ভ্যালু ইনসার্ট করতে আসছেন, করতে আসার আগেই কিন্তু কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু কত বাড়াইছেন? 1 বাড়াইছেন। এই লোকেশনেও 1 বাড়াইছেন, এই লোকেশনেও 1 বাড়াইছেন, ঠিক আছে? এই লোকেশনে যখন 1 বাড়াইছেন, অলরেডি আপনার কারেন্ট ইন্ডেক্স একে কিন্তু পয়েন্ট করে আছে, মানে একে পয়েন্ট করে আছে। যখন আপনি আরো একবার অপারেশন করতে যাবেন কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু বাড়ায়, তখন কিন্তু কি হবে ব্যাপারটা? এটা বাইরে চলে যাবে, লাস্ট ওয়ানটা বাইরে চলে যাবে। মানে কারেন্ট ইন্ডেক্সের যে আবার প্লাস প্লাস করতে এসে যে আপনি কাজটা করতে যাচ্ছেন, ও কিন্তু বাইরে চলে যাবে। এখানে দেখেন আমি একটু বুঝাই, আবার বুঝাই, দেখেন একটু ভালো মতো মনোযোগ দিয়ে সবাই চিন্তা করেন। আপনাদের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু আছে -1। ইনসার্ট করার আগে আপনি কি করবেন বলেন তো? এই -1 কে প্রথমে কি করবেন? ইনসার্ট করার সময় কি করবেন? 1 করে নেবেন না? -1 কে, সরি 0 করে নেবেন না? -1 কে 1 বাড়ায় নেবেন না? 1 অলরেডি বাড়ায় নিছেন, তাই না? নেয়ার পর আপনি কোথায় গেছেন? আপনি পরের বার যখন আসছেন, তখন আপনার পরের বার যখন আসছেন, এখানে আপনার ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। ধরেন 12 করার সময় কারেন্টের ভ্যালু কত? 0 হয়ে গেছে। এইখানে যখন আপনি ইনসার্ট করবেন 23, এইখানে ইন্ডেক্স করার পর কারেন্টের ভ্যালু কত হবে? 1। এইখানে কত হবে কারেন্টের ভ্যালু? 2। এইখানে হবে কারেন্টের ভ্যালু 3। আমি বুঝাতে পারলাম? দেখেন এখানে তাই করা আছে। আপনি আগে প্লাস প্লাস করছেন, তারপর 3 করছেন। এখন আপনি বলতে পারেন ভাই আসলে 3 এর পর আপনি লেস দেন ইকুয়াল টু যে দিছেন, হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু দিছেন, তাহলে এটা তো 2বার ইনসার্ট, মানে আপাত দৃষ্টিতে এটা 3বার ইনসার্ট করার কথা, 0 1 2, তাই না? এটা মনে হতে পারে না 0 1 2 পজিশনে ইনসার্ট করার কথা, কিন্তু এ আসলে 4 নাম্বার লোকেশনে ইনসার্ট কেন করতেছে
এটা যদি আপনাদের প্রশ্ন হয়, আমি বলবো যে ট্রাভেলিং শুরুই করছে -1 থেকে। এ যদি 0 থেকে ট্রাভেলিং শুরু করতো তাহলে আপনাকে এই লজিকটাকে 3 পর্যন্ত নিয়ে যেতে পারেন। যেহেতু 1 থেকে ট্রাভেলিং শুরু করছে, এই কারণে -1 থেকে করার কারণে 1 বার 2 বার 3 বার 4 বার ও অলরেডি ইনসার্ট করে ফেলছে। যখন কারেন্টের ভ্যালু 3 হয়ে যাবে, ওইটা একটা ইনভ্যালিড রেঞ্জ হয়ে যাবে, কারণ এই 3 কে ও 1 বাড়ায় তারপর ইনসার্ট করতে যাবে, তাই না? কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু যখন আপনি 3 অলরেডি করে ফেলছেন, পরের বার ইনসার্টের সময় কি হবে? কারেন্টের ভ্যালু 1 বাড়াবে না? যদি +1 করে তাহলে ভ্যালুটা কত হবে? কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু হবে 4। ওই 4 লোকেশনই তো আপনার নাই, এই জন্য এটা ইনভ্যালিড রেঞ্জ। দেখেন এখন এই পিকের লোকেশন যদি আসি, তার পিকের একটা ভ্যালিড রেঞ্জ আছে না? পিক যে করবে ওর একটা ভ্যালিড রেঞ্জ আছে না? ইফ কারেন্ট ইন্ডেক্স তাহলে ভ্যালিড কত পর্যন্ত যাবে? 4 এর জন্য ভ্যালিড রেঞ্জ কত? 2। কারেন্ট ইন্ডেক্স greater than equal to, তাই না? Yes. এখানে আরো একটা লজিক লাগবে পিকের জন্য, কেউ বলতে পারবেন এই লজিকটা কি হবে? সাইজ কি? মাইনাস আপনি যখন পিক করতে যাবেন তখন কিন্তু ভ্যালিড রেঞ্জটা 0, 0, 1, 2, 3 পর্যন্তই হবে না। আমি বলতেছি এর জন্য ভ্যালিড রেঞ্জ কয়টা হবে? 2টা ভ্যালিড রেঞ্জ হবে না? একদম হচ্ছে লাস্টের ভ্যালিড, এই লাস্টে একটা, ফার্স্টে একটা ভ্যালিড রেঞ্জ হবে না? -1 লোকেশনে কোনো পিক হবে না। -1 লোকেশনে কোনো কিছু পিক করতে পারবে না। মানে আপনি ধরেন যে জিনিসটা কেমন হইতে পারে, -1 কখন করবে? আপনি এগুলো একটাও বসান নাই, আপনি এখন পিক করতে গেছেন, এখন কি হবে? এখন এমটিআর হবে, -1 হবে। কারেন্ট ইন্ডেক্স ইজ গ্রেটার দেন -1। দেখছেন ইনভ্যালিড রেঞ্জ আসছে এখানে। জি জি কারেক্ট। তো আমি এখন আবার আমি পুশ করলাম 230, তাহলে আমার স্ট্যাকে কি কি আছে এখন এই মোমেন্টে? পুরো স্ট্যাককে যদি আমি প্রিন্ট করি, স্ট্যাকে কি কি আছে একটু বলতে পারবেন কেউ? আমি যদি এই 4টা লাইন রান করে ফেলি তখন স্ট্যাকে কি কি থাকবে? এখানে আপনার কি আছে? ফার্স্ট স্ট্যাকে ফার্স্টের এলিমেন্টে গেছে 23 আছে, তার উপরে কি আছে? 23 এর উপরে 230 আছে। 230 মাঝখানে আপনি একবার পিক করছেন, পিক করার কারণে কি ধরেন এই যে এই 23 দেওয়ার পরেই আপনি পিক করছেন, পিক করলে কি এটা ডিলিট হবে নাকি কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু কোনো রিসেট হবে? কারেন্ট ইন্ডেক্স এখন 0 তে বসে আছে, এ কি কোনো রিসেট মিসেট কিছু হবে? কিছুই হবে না, রিসেট হবে না। সিম্পলি কারেন্ট ইন্ডেক্স মানে পুরো স্ট্যাকটা এই দুইটা অবস্থায় ফিল্ড অবস্থায় থাকবে আর কি। তো পিক করলে কিন্তু কোনো আপনার কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তো দেখেন আমরা দুইটা মেথডই লিখছি, একটা কি পুশ লিখছি আর একটা পিক লিখছি, তাই না? তো আপনাদের কাছে আপনাদেরকে আরেকটা মেথড আমি বলবো, আপনারা নিজেরা একটু ট্রাই করবেন। ইন পপ পপ নামে একটা মেথড আপনারা লেখার ট্রাই করবেন। আমি একটু ফার্স্টে কিছু বেসিক লজিক লিখে দিই, আপনারা শুধু ভ্যালিডিটির রেঞ্জ, আমি যেরকম ভুল করতে করতে একটা রেঞ্জ দাঁড় করাইলাম, আপনারা এরকম ভুল করতে করতে একটা রেঞ্জ দাঁড় করাবেন, ঠিক আছে? এটাও একটা ডেটা নিবে, ডেটা ও কি পপ ডেটা কি করতে যাবে? পপ ডেটা কি করতে যাবে? রিটার্ন কি করবে? রিটার্ন স্ট্যাক অফ আইটেমটা রিটার্ন করবে, টপ আইটেমটা। কারেন্ট। টপ আইটেম আমরা কোথায় পাবো? কারেন্ট ইন্ডেক্সে পাবো, তাই না?
জি জি কারেন্ট ইন্ডেক্সকে আমরা টপ ইন্ডেক্সও বলতে পারি, আমরা রিপ্লেস করে দিই। হ্যাঁ, টপ ইন্ডেক্স করে দিলাম। তো এই টপ ইন্ডেক্সের ভ্যালু ও রিটার্ন করলো। তো দেখেন তো এখানে আমরা পপ পুশ করলাম, তারপরে কি করলাম, পপ করলাম, আবার পপ করলাম, একবার পুশ করছি, দুইবার পপ করছি, তাহলে আমার কি হওয়া কথা, এমটি খালি হয়ে ইনভ্যালিড রেঞ্জ চলে যায় কথা। পপের ডাটা পপ ইনপুট আমাকে নেওয়া হয়েছে। লাল দেখাচ্ছে। এখানে ভ্যালু দিতে হবে, তাই না? 3435 পপ সবসময় লাস্ট আইটেমটা রিলিজ করবে না, তখন আমাদের পপে কোনো ভ্যালু লাগবে না, সরি পপে কোনো Right. ভ্যালুই লাগবে না, আমাদের পপে কোনো ভ্যালু লাগবে না। দেখেন তো এখন যদি আমরা একটা ভ্যালু রাখছি, পপ কি করবে, আমি আবার বলছি পপ কি করবে, দেখেন এটা মনোযোগ দিয়ে দেখেন সবাই, স্ট্যাকে কি কি ধরনের অপারেশন হয়, পুরো যদি এটা আপনার স্ট্যাক হয় কি কি অপারেশন হতে পারে, পুশ হবে, এটা মুখস্থ করতে হবে না, বোঝার কিছু নাই, অপারেশন গুলোর নাম কি কি হবে এগুলো মুখস্থ করতে হবে। দুনিয়ার সব জি। ল্যাঙ্গুয়েজে, দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজ, আপনি সি প্লাস প্লাস বলেন বা জাভা বলেন বা পাইথন যেটাই বলেন না কেন, এইগুলোর বেসিক একদমই সেম, একদমই সেম। পুশ হবে আর কি হবে, পপ হবে, তারপর আরেকটা কি অপারেশন লিখছিলাম আমরা, পিক হবে। ঠিক আছে, আপনি যখন পপ করবেন তখন কি কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু বাড়া কমা হবে না, হবে না? কমে পপ যাবে, করলে কমবে, তাই না? পপ করলে কমবে। কমবে, আর পুশ কমবে। করলে কি করবে, বাড়বে। পুশ করলে বাড়বে, তার এই যে টপ ইন্ডেক্সের ভ্যালু বাড়বে। জি। সোজা, খুবই সোজা, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, এটাতে ডিফিকাল্টিস তেমন কিছু নাই। তো আপনি টপ যদি করছেন, টপ করার পরে কি করতে হবে, আপনি একটা ভ্যালুই পুশ করছেন, একটা ভ্যালু পুশ করে তারপর কি করছেন, দুইবার পপ করতে গেছেন, তার মানে দুইবার পপ করতে গেলে প্রবলেমটা কি, টপ ইন্ডেক্সের ভ্যালু একই ভ্যালু আপনারে কি বারবার রিটার্ন করবে। ইএনডিএল প্যারা দিচ্ছে এটা। একই ভ্যালু রিটার্ন করতেছে না, কারণ আপনি কি, আমি বলছিলাম কি, পপ করলে কি করতে হবে, পপ করলে টপ ইন্ডেক্সে কি করতে হবে, মাইনাস মাইনাস করতে হবে না, এক করে কমাইতে হবে না, টপ ইন্ডেক্সটাকে নিচে আনতে হবে না। এই যে পপ করলে কি উপরে থেকে নিচে আসবে, আর একটু নিচে আসবে, পপ মানেই নিচে আসা। নিচে আসবেন কি দিয়ে, আপনি এই যে টপ ইন্ডেক্স দিয়ে, টপ ইন্ডেক্সটা দিয়ে নিচে আসবেন, নিচে আসছেন আপনি, এখন দেখি কি আছে, একবার 23 আসবে, আরেকবার আবার 23 আসছে। এখানে কি হয়েছে কেউ কি বলতে পারবেন? তো এটি ডিক্রিমেন্টেড হবে ভাই, মানে পোস্ট ডিক্রিমেন্ট হতে না, ডিক্রিমেন্টের কোনো চিন্তা করেন, একটু চিন্তা করেন, বা দুইবার 23 দিছে কেন? আচ্ছা। আপনি যখন পুশ করছেন, তাই না, যখন আপনি পুশ করছেন তখন -1 থেকে 0 লোকেশনে কি করছেন, -1 থেকে 0 নাম্বার লোকেশনে আপনি রাখছেন 23। কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু এই অপারেশন করার পর কত, কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু অপারেশন করার পর হয়ে আছে 0 থেকে -1 থেকে 1, -1 থেকে হয়ে আছে 0। এটা করার পর কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু কত আছে এখানে, -1 টু 0 হয়ে গেছে, তাই না? তো আপনি যখন এই যে পপ করতেছেন, পপ করার পর কি করছেন, টপ ইন্ডেক্স, এই কারেন্ট ইন্ডেক্স টপ ইন্ডেক্সের ভ্যালু আবার কি করছেন আপনি, প্রথমবার অ্যাক্সেস করার পরেই, প্রথমবার অ্যাক্সেস করার পরে কি করছেন, আবার -1 করছেন। ঠিক আছে, জি এখানে এটা পপ না করে জাস্ট স্ট্যাক অফ -1 করেন।
ওহ, এখানে কি হয়েছে বলেন, আপনারা একটু বলেন। আমি একটু ভুল করছি, বাট আপনারা এখানে একটা ক্লাসিক ভুল হয়েছে। আপনারা একটু বলেন, দেখেন, একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন। পপ ফাংশনে এটা কি? কি প্রি ইনক্রিমেন্ট হইতে কি ভাই? না 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 না, পপ কেউ যে বলতে পারবেন তার জন্য আমি রিটার্নের পরে লিখছেন। রিটার্নের Return পরে আগে। লেখছে। আর কেউ আর কি এখানে কি মানে রিটার্নের পরে এমনি বললে হবে না, এটা আসলে ভুলটার নাম কি? রিটার্নের পরে ক্লোজ হয়ে যায়, তাই না? এই ভুলটার নাম আছে একটা, বলেন নাম কি? নাম যে বলতে পারবেন তার প্রাইস আছে। এখানে কি ইনভ্যালিড ভ্যালু হয়ে গেল? কারণ আপনি তো মাইনাস করতে করতে টপ থেকে আর মাইনাস করলে তো ইনভ্যালিড বাইরে চলে যাচ্ছে না। হ্যাঁ ভাই, দেখেন আমি প্রবলেমটা বলি আপনাদের, তো আমি প্রবলেম বলবো না, আমি আপনাদেরকে মানে কি হয়েছে এটা বলি। টপ ইন্ডেক্সের ভ্যালু 35 নাম্বার লাইনেও এসে 0 দেখাচ্ছে, তাই না? 0 কেন দেখাচ্ছে? এ তো অলরেডি 0 হয়েই আছে। একবার পপ হওয়ার পরে তো মাইনাস মাইনাস হয়ে এটার ভ্যালু -1 আবার হওয়ার কথা। -1 আবার হইলো না কেন? ভাইয়া এখানে টপ ইন্ডেক্স মাইনাস মাইনাস এই কোডটাই আসলে কাজ করতেছে না, রিটার্ন করে দিচ্ছেন যেহেতু, সো এখানে স্টপ হয়ে গেছে। এই কোডটা হচ্ছে আনরিচেবল কোড। অনেকেই সঠিক উত্তর জি। দিচ্ছেন, বাট রিটার্ন করার পরে যদি কোনো অপারেশন লাগে সেটা কিন্তু কাজ করবে না, তাই না? টপ ইন্ডেক্সে আপনি মাইনাস মাইনাস করছেন, বাট এইখানে আপনারা একটু দেখেন তো, এইখানে যে আপনারা কাজটা করছেন, এই যে টপ ইন্ডেক্স মাইনাস মাইনাস করছেন, এর ফলে কি হয়েছে আবার? পপের এখানে যদি আপনি এমনি এমনি কোড লেখেন তাহলে আর কি ঝামেলা হবে? এখন কি ঝামেলা হবে? এখন আমি রান করলাম, এখন কি ঝামেলা হবে? টপ ইনডেক্স আগেই কমে যাবে আরো। এখন রান করলে আমার কি অ্যান্সার কি দেবে দেখি? বুঝছেন এখন ঝামেলা কি হয়েছে? এখানে আগে ভাইয়া মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এটার আমি থামাবো কেমন, একটু বল, মাথা খারাপ হবে। আমরা উপরে একটা ভেরিয়েবল কল করে আগে আমরা ভ্যালুটা ধরতে পারি না? লাভ লাভ কি হবে? আমরা তো ওই যে টপ ইন্ডেক্স স্ট্যাকের টপ ইন্ডেক্স ভ্যালুটাকে আমরা এখানে শো করাতে যাচ্ছি, তাই না? হুম। বা এটা পোস্ট আমরা পোস্ট ডিক্রিমেন্ট ফেলে দিয়ে এটা করা যায় না? আমরা পোস্ট আবার একটু বলেন। আপনার নেটওয়ার্ক ভেঙে আসতেছে ভাই। জটিল সমস্যা। পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট আমরা করতে পারি, কিন্তু ওই আইডিয়া কিন্তু সবার আমাদের এই এই এটা একটু কমপ্লেক্স এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা কি সবার কাছে আইডিয়া নাই? জি জি জি। এটা আর কিভাবে করা যায় একটু চিন্তা করেন তো। মানে প্রবলেমটা তো সবাই বুঝছেন, তাই না? প্রবলেমটা কি হয়েছে এটা তো সবাই বুঝতে পারছেন। জি, ডাবল পপ আউট করে সে একটা রেজাল্ট দিচ্ছে যেটা আমাদের এক্সপেক্টেড না বেসিক্যালি ছিল। এক্সপেক্টেড না, আমি তো এখানে মাইনাস মাইনাস করতেই পারবো না। উপরে মাইনাস মাইনাস করলে আবার আমাদের আরেক সমস্যা। জি। আবার রিটার্ন করার পরেও কি করতে পারবো না আমি? রিটার্ন করার পরেও আমি আসলে মাইনাস মাইনাস করতে পারবো না, ঠিক আছে? তো নরমালি এটা পপ যখন আপনি করবেন, পপ করার সময় আপনার খেয়াল রাখতে হবে হ্যাঁ হ্যাঁ আপনার নেটওয়ার্ক খুবই ভাঙ্গা অবস্থা আছে। আচ্ছা, আমি এটা এই পপ ফাংশনের ভ্যালিড রেঞ্জটা একবার চিন্তা করে নেই। এটা থাক, এটা আপনারা একটু চিন্তা করেন ভ্যালিড রেঞ্জটা কিরকম হবে।
ভ্যালিড রেঞ্জটা কিরকম হবে কেউ আইডিয়া দিতে পারবেন? জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতেছে। এই হবে ভাই যে 0 থেকে ছোট হতে পারবে না, নেগেটিভ 1 থেকে ছোট হতে পারবে না। কারেন্ট x can be less than প্রবলেমটা ছিল আমাদের যে প্রবলেমটা ছিল এটা ক্লাসিক ভ্যারিয়েবল ভ্যালু অ্যাসাইনমেন্ট রিঅ্যাসাইনমেন্টের প্রবলেম। আপনারা কি যে এই জিনিসটা দেখছিলেন, এই সোয়াপিং ভ্যারিয়েবল, সোয়াপ টু ভ্যারিয়েবলস, এটা একটু দেখেন তাহলে একটু এই রিলেটেড আইডিয়াটা পেয়ে যাবেন। এটা হচ্ছে কোর গ্রাউন্ডে ওই লজিকটাই কাজ করতেছে। তো আমি জানি যে আমার এখানে ঘাপলা আছে। প্রথমে আমি কি করছি, স্ট্যাকের টপ ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে আমি ভ্যালুটাকে কি করছি, ওই ভ্যালুটাকে আমি আলাদা একটা ভ্যারিয়েবলে স্টোর করছি। আমি তো এটাকে ডিরেক্ট রিটার্ন করলে আমার প্যারা হয়ে যাচ্ছিল না। রিটার্ন করলে তো আমি টপ ইন্ডেক্স মানে মাইনাস মাইনাস করার জন্য জায়গা পাচ্ছিলাম না, বুঝতে পারছেন না? যদি আমি এই ভ্যালুটা এখান থেকে রিটার্নই করে দিতাম তাহলে কি নিচের কোডগুলো কাজ করতো? আগের কোডটা কাজ করতো না। আমার কি করতে হবে, ভ্যালুটা বের করতে হবে, করার পরে টপ ইন্ডেক্সটা মাইনাস মাইনাস করতে হবে, তারপরে রিটার্ন করতে হবে। এই জন্য কি আমি ডিরেক্ট ওই পয়েন্টে অন দা পয়েন্টে রিটার্ন করতে পারি না। এই জন্য আমি আলাদা একটা রেজাল্ট নামে যে ভ্যালু ইউজ করতাম না আগে, মনে আছে? জি ওই সেম টাইপের একটা রেজাল্ট ভ্যালু নিলাম, এই রেজাল্ট ভ্যালুটা এখান থেকে রিটার্ন করলাম। জি ভাই, আমি এটার কথা বলছিলাম যে আগে আমরা একটা ভেরিয়েবলে যদি ওই ভ্যালুটা স্টোর করে রাখতে পারি সেক্ষেত্রে আমরা মাইনাস মাইনাসও করতে পারবো, প্লাস হচ্ছে ভ্যালুটা আবার পাচ্ছি। কিন্তু পপের একটা তো ভ্যালিড রেঞ্জ আছে, তাই না? পপকে যদি আপনি আবার ওই ইনভ্যালিড ইন্ডেক্স রেঞ্জে পপ করতে যান তাহলে কি হবে, ঝামেলা হবে। জি জি। Top index can be less than 0.1 as we can see. If আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। আমরা এটাকে কি করব, একটু ট্যাগ নামে একটা আচ্ছা, এখানে আপনাদের লাগার কিছু নাই, মানে কমপ্লিকেট লাগার তেমন কিছু নাই। প্রথমে অনেকগুলা শুনে অনেক কিছু শুনে আপনারা ওভারওয়েলম হয়ে যাইতে পারেন, বাট আপনারা যাতে যান সেই চেষ্টাটাই আমি করছি। আর ক্লাসে গেলেন, ইউটিউব ভিডিও দেখলেন, একটা 15 মিনিটে কেন 10 মিনিটে একটা স্ট্যাক ইমপ্লিমেন্টেশন দেখায় না ইউটিউব ভিডিও আছে না? 10 মিনিটেই তো দেখায় ইউটিউব ভিডিও স্ট্যাক ইমপ্লিমেন্টেশন, আর আছেটাই বা। তো নরমালি স্ট্যাক করার জন্য 3টা মেইন জিনিস আমার লাগে, পুশ, পিক আর পপ। তো আমি বলছিলাম পুশ করলে কি হবে, পুশ করলে অ্যারের এলিমেন্টে যদি স্ট্যাকের একটা সাইজ আমাদের প্রিডিফাইন্ড সাইজ থাকে, এটা ডাইনামিক না কিন্তু, সাইজটাকে প্রিডিফাইন্ড হইতে হবে। পুশ করলে এই জায়গাগুলোতে এলিমেন্ট ঢুকে, কোথায় থেকে ঢুকবে, একদম নিচে থেকে উপরের দিকে ঢোকা শুরু করবে। এই জিনিসটা ভেরি সিমিলার লাইক চেয়ার বা প্লেট বাটি এগুলো রাখার জন্য স্ট্যাক করে একটার পর একটা যে সাজায় রাখেন ওইটার মতো। যদি কোনো এলিমেন্ট আপনি পুশ করতে চান আপনাকে টপ এলিমেন্টে পুশ করতে হবে, যদি এলিমেন্ট আপনি পপ করতে চান টপ থেকেই পপ করতে হবে। তার মানে যদি আমাদের এই ভ্যালুটা ফিল্ড অবস্থায় থাকে তার টপ ইন্ডেক্সের পজিশন হবে 1, যদি এই ভ্যালুটা ফিল্ড অবস্থায় থাকে টপ ইন্ডেক্সের ভ্যালু কত হবে, 2 হবে, টপ ইন্ডেক্স 2। এটা একটা ফ্যাক্টর। এখন এর মধ্যে একটা ভ্যালিড রেঞ্জ আছে। আমরা যেহেতু টপ ইন্ডেক্সটা -1 থেকে শুরু করছিলাম, তাহলে ভ্যালিড রেঞ্জ কি হবে, যদি আমি মানে এর জন্য ভ্যালিড রেঞ্জ কি হয়, 0 থেকে লেন্থ -1, তাই না? এটা হচ্ছে এর ভ্যালিড রেঞ্জ। তো আমি যখন -1 থেকে শুরু করব তাহলে এখানে কি হবে, -1 থেকে শুরু করলে ভ্যালিড রেঞ্জ কি হবে, লেন্থ Greater than -1. -2 হবে, কারেক্ট। এই যে লেন্থ -2 হবে। আমি শুরু করছিলাম না, আমি একবার 0 থেকে শুরু করছিলাম, আরেকবার আমি -1 থেকে শুরু করছিলাম। -1 থেকে শুরু করতে গেলে তো একটা ভ্যালিড এফেক্ট আছে। 0 থেকে শুরু করে আমি কত পর্যন্ত যাইতে পারি, 0 থেকে শুরু করে আমি 4 ঘর যাইতে পারি, ঠিক আছে? আমাকে এখন -1 থেকে শুরু করেও 4 ঘর পর্যন্তই যাইতে হবে। তাহলে আমাকে থামতে হবে কোথায়, এই নিচে। আপনার যদি এটা হয় আই এর ভ্যালু আর এটা হয় জে এর ভ্যালু, এই এর জন্য ভ্যালিড রেঞ্জ কত হইতে পারে, 0 থেকে 3 পর্যন্ত হইতে পারে।
এখন আমি আই এর ভ্যালু যখন 1 থেকে শুরু করছি, এটার ভ্যালিড রেঞ্জও কত থেকে কত পর্যন্ত যাবে? 0 থেকে 3 পর্যন্তই যাবে, তাই না? কিন্তু এর ট্রাভেল ফ্যাক্টর কত? -1 থেকে শুরু হয়েছে। -1 এর জন্য ভ্যালিড, 0 এর জন্য ভ্যালিড, 1 এর জন্য ভ্যালিড, 2 এর জন্য ভ্যালিড, তাই না? এই ভ্যালিড হচ্ছে 1 2 3 4। আমরা আর স্ট্রেইট 0 থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, আমরা -1 কে প্রথমেই প্লাস প্লাস করে অ্যাক্সেস করতেছি। এইখানে একটু কনফিউজিং লাগতে পারে, বাট আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। -1 কে তো আমরা কোনো মানে -1 পজিশনে তো কোনো ভ্যালু রাখতে পারি না। -1 কে ভ্যালিড করার জন্য আমরা এখানে এই পজিশনে কি করছি? প্লাস প্লাস করছি না? তো এই লোকেশনেই কিন্তু আপনার 0 হয়ে গেছে, তারপর 1 হয়ে গেছে, তারপর 2 হয়ে গেছে, তারপর 3 হয়ে গেছে। ইনভ্যালিড হওয়ার আগেই ও 3 হয়ে গেছে। এখন 4 নাম্বার লাইনে যখন আপনি আবার আসবেন, 3 অলরেডি হয়ে গেছে, তখন যখন আপনি আবার আসবেন তখন কিন্তু এটা ডেটা রাখতে পারবে না, কারণ 4 ইন্ডেক্স, টপ ইন্ডেক্স গুলো 4 হয়ে যায়। এখানে যখন আপনি 4 দিবেন, এটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড একটা এরর খেয়ে যাবে। সো পুরা এখন আমি যদি একটু ক্লোজ করতে চাই, পুরো জিনিসটা আপনারা শিখবেন কিভাবে। আমি একটা থিওরি ক্লাস দিছিলাম, থিওরি ক্লাস, ওইটা যারা দেখেন নাই তাদের মাথার উপর দিয়ে আজকে ম্যাক্সিমাম জিনিস যাবে, এটা একটু স্বাভাবিক। তারপর থিওরি ক্লাসের পর আমি আজকে যে হ্যান্ডস অন নিলাম, হ্যান্ডস অনের 2টা পার্ট আছে। একটা পার্টে আমি কি বললাম, পুশ এন্ড পপ কিভাবে কাজ করে, এইগুলো কিভাবে কাজ করে। তারপর আমি এই পুশ এন্ড পপের কিছু এরর ভার্সন দেখাইছি, উইথ এরর এন্ড উইথ বাউন্ডারি। এই কেস আপনারা যখন আজকের ক্লাসটা শেষ করবেন, আপনাদের কাজটা কি হবে? আপনারা শুধু পুশ ইমপ্লিমেন্ট করেন। আমার ভিডিওটা একবার দেখেন, দেখে আপনারা নিজেরা মাথা খাটা একবার পুশ ইমপ্লিমেন্ট করেন। না পারলে আপনারা আবার আমার ভিডিও দেখে পুশটা ইমপ্লিমেন্ট করে ফেলেন। তারপর সেম পপটা আগে ভিডিও দেখে নিজে নিজে ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন। না পারলে আমার ভিডিওটা দেখেন, দেখে ইমপ্লিমেন্ট করেন। দেখে ইমপ্লিমেন্ট করে কিছুক্ষণ পরে, পরের দিন সকালে আবার সেম জিনিস আপনি ইমপ্লিমেন্ট করেন। যখন আপনি সেকেন্ড ডে পাইছেন, তারপরে আপনি পুরা মানে সেদিনই আপনি পিকটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন। তো 2 দিন আপনার গেল, থার্ড ডে তে এসে আপনি পুরো স্ট্যাকটা আবার ইমপ্লিমেন্ট করেন। স্ট্যাক মানে এই স্ট্যাকটা বোঝা ইম্পর্টেন্ট কি কারণে? আপনার এই যে কোডগুলো যে রান হচ্ছে, আপনারা কি বুঝতেছেন যে কোডগুলো যে রান হচ্ছে, এই কোড রানের পিছনেও এরকম C++ ডেভেলপাররা আপনার স্ট্যাক ডেটা স্ট্রাকচার ইউজ করে, এই যে এরকম যে কোনো বা আপনার ইয়াতেই ল্যাঙ্গুয়েজে স্ট্যাক ইউজ হবে। আচ্ছা, অ্যারে একজন প্রশ্ন করছে যে অ্যারে তো আমার আছেই, আমি স্ট্যাক কেন দরকার? তো আপনি আমাকে বলেন, মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি, আমরা তো টেকনিক্যাল জানি না, বেশি টেকনিক্যাল উত্তর দিলে বুঝবেন না আপনারা। আপনি কি কাউকে বলতে শুনছেন, ভাই আমার 5টা ধান হারাইছে? এটা কি না, বলে এটা কেউ? আনরিয়ালিস্টিক। না ভাই, আর বস্তা বলে, তাই না? কেন এই জিনিসটা কেন আমারে বলেন কেন? কারণ ধানকে রাখার পাত্র আলাদা না? ধানকে রাখার পাত্র তো মানে মেইনলি বস্তাতেই থাকে যখন আপনি বেচেন, তাই না? এখন আপনি বলেন যে ধানকে রাখার জন্য, মানে সরি, জিনিসপাতি রাখার জন্য তো আমার বালতি আছে, তাহলে আমি বস্তা কেন ইউজ করি? উত্তরটা হচ্ছে এইরকম, ফিলোসফিক্যাল অ্যান্সারটা হচ্ছে এরকম, অ্যারে থাকার পরেও স্ট্যাক কেন দরকার হয়? কারণ আপনি কখনো ধান রাখবেন, কখনো সবজি রাখবেন, কখনো ডিম রাখবেন, তাই না? যেই বাসটা, যে একটা বাস যাত্রী পরিবহন করে, আর একটা বাসে আপনি, আর একটা গাড়িতে আপনি ইয়া পরিবহন করেন, মানে যাত্রী তো না, আরেকটা বাসে আপনি ধরেন কাচের গ্লাস পরিবহন করেন, দুইটা কি সেম সেফটি নিয়ে চলবে? মানে দুইটাই কিন্তু আপনার কাজ পরিবহন করতে পারতো, কিন্তু দুই ধরনের গাড়ি লাগে কেন? একটা হচ্ছে হিউম্যান, আর একটা হচ্ছে গ্লাস। দুইটার জন্য আপনি একই গাড়িকে দুই ভাবে মড করবেন, মডিফিকেশন করবেন, বা দুইটার বিভিন্ন ধরনের গাড়ি ইউজ করবেন, সিকিউরিটি প্রোটোকল আলাদা হবে, বাট আপনার কাজ একটাই, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাবে, ওয়েট ক্যারি করবে, বাট আপনি দুই ধরনের প্রোটোকল কেন ইউজ করবেন? কারণ বিভিন্ন ধরনের জিনিস ক্যারি করতে বিভিন্ন ধরনের মেকানিজম এবং ফিলোসফি এবং সেফটি অথবা সুবিধার জন্য বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার ইউজ করা হয়। আমরা সামনে যে ডেটা স্ট্রাকচার ইউজ করব, মানে ডেটা স্ট্রাকচার রিলেটেড প্রবলেম সলভ করব, সেগুলো আসলে অ্যারে দিয়েই স্ট্যাক দিয়েই সলভ হবে, এই জন্য আমরা সেটা করব। তো আমি আজকে একটা প্রবলেম আপনাদের দিব যারা অ্যারে বুঝছেন অলরেডি।
ভ্যালিড প্যারেন্থেসিস নামে একটা প্রবলেম আছে লিড কোডের, আপনারা এটা কাইন্ডলি একটু প্র্যাকটিস করা শুরু করবেন। আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করছিলাম যে এই 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 ভিডিওটা জানি না আপনারা দেখছেন কিনা, প্রিপারেশন কিভাবে নিবেন এই রিলেটেড একটা ভিডিও দিছিলাম, কিন্তু আমি দেখছিলাম আপনারা সবাই। জি ভাইয়া। হ্যাঁ তো ভাইয়া জি, জাভাস্ক্রিপ্টের কোনো না জি। ভাই, কি বলেন জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট না ভাই, সি প্লাস প্লাস বার্নিশ হয়ে পারে। না না ফ্যান কোম্পানি থেকে যাবে। ফ্যান কোম্পানিতে না, যে কোনো টাইপের কোম্পানি আসলে ওইটা মানে। আচ্ছা, এই ভ্যালিড প্যারেন্থেসিস প্রবলেমটা আপনারা সলভ করবেন। আমি আগে হিন্টস দিয়ে রাখি যেটা স্ট্যাক দিয়ে সলভ করা যাবে। ভালো কথা, আমরা যে পুরা কাজটা করলাম, অনেক বড় বড় কাজ করলাম, এই পুরা কাজটা করার সাথে আপনারা দেখবেন সি প্লাস প্লাসে স্ট্যাক নামে একটা ডেটা টাইপই আছে। এগুলোর বলে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, বুঝছেন? আমরা এগুলো এখনো দেখি নাই, আমরা দেখবো না, এগুলো নিয়ে আমরা মাথা নষ্ট করবো না, ঠিক আছে? কিন্তু আমরা জানি যে আছে। এই দেখেন ইনক্লুড স্ট্যাক করছে না, ওরাই আমাদের মতো কোড বানায় একটা লাইব্রেরি বানাইছে, যারা এই টেমপ্লেট লাইব্রেরি নিয়ে কাজ করছে, বুঝছেন? যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তারা এগুলা এসটিএল বেশি ইউজ করে। যারা ওয়েব ডেভেলপার করে তারা ইউজ করবে না? আপনি ধরেন এই যে ই কমার্স বানাইতেছেন, আপনার ইউজ করা লাগবে না? জি, তারা আরো বেশি করে মনে হয়। এইগুলোতে লাগবে ভাই, লাগবে, সব জায়গায় লাগবে। নর্মাল অ্যাপ্লিকেশনে লাগবে না, কিন্তু আপনি ধরেন চাল ডালে কাজ করতে যাবেন, এই চাল ডাল আপনি একটা উল্টাপাল্টা ডেটা স্ট্রাকচার ইউজ করলে ধরেন আপনার একদম ব্যবসা লাল বাতি জ্বলে উঠবে। আমরা দেখবো এগুলো, আমরা যখন ওই যে দেখেন আপনাদের ক্লাসে ইয়া আছে, কিন্তু ওই যে টাইম কমপ্লেক্সিটি, সার্চ কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আছে। আমরা যখন এগুলো অ্যালগরিদমে যখন এই জিনিসগুলো দেখবো, সার্চ কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, তারপর হচ্ছে যে আপনার স্পেস কমপ্লেক্সিটি, এগুলো যখন দেখবো তখন আইডিয়া হবে, তখন আপনারা রিলেট করতে পারবেন যে একটা প্রোডাক্ট বানাইতে মানে সার্ভার কস্ট 400 টাকা হবে, আরেকটা হবে সলভ করলে সার্ভার কস্ট হবে 2 টাকা, 3 টাকা, 4 টাকা, বুঝছেন? তখন দেখবেন যে আপনাদের মানে এগুলো আইডিয়া আরো ডেভেলপ করবে। বাট আমি যে বললাম যে আপনাদের স্ট্যাক নিয়ে এই জিনিসগুলো কেন লাগে, কম্পিউটার সায়েন্সের খুবই ফান্ডামেন্টাল জিনিস, স্ট্যাক শিখতেই হবে আপনাকে, কিউ এবং লিঙ্ক লিস্ট। আর যারা একটু প্রো লেভেলের আইডিয়া রাখতে চান বা একটু এক্সপার্ট হইতে চান তারা তো ট্রি পড়বেনই, আর যাদের জীবনেও লাগবে না, কখনো জানেনই আপনি ট্রি ইউজ করবেন না, তারপরেও তাদের ট্রিটা শিখতে হবে, ট্রি রিলেটেড দুই একটা প্রবলেম সলভ করতে হবে। কেন? কারণ কম্পিউটার সায়েন্সে ডেটাবেস থেকে শুরু করে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, মানে আপনি কি জানেন যে এইচটিএমএল পেজটা পুরাই ট্রি আর্কিটেকচারের উপর, রিঅ্যাক্টের রিকনসাইলেশন অ্যালগরিদম যারা রিঅ্যাক্টে কাজ করেন পুরোই ট্রির উপর বেস করা। আবার বি ট্রি নামে একটা সিস্টেম আছে ডেটাবেসে, যার উপর বেস করে পুরো মাইএসকিউএল সব ইঞ্জিন লেখা। এখন আপনি ট্রি যদি নাই বুঝেন, বেসিক ট্রিটা দেখতে কেমন, তাহলে আপনি তো ওই জিনিসগুলা বুঝলেও একজন মানে পিওর কম্পিউটার সায়েন্সে কাজ করা আপনার জন্য ডিফিকাল্ট, বা কাজ করতে পারবেন তখন হবে কি আপনার বেশি দূর যাওয়া ডিফিকাল্ট, কারেক্ট? কারণ ভালো কোম্পানিতে আপনাকে এগুলো নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবেই। আমার রিকোয়েস্ট, আপনি স্ট্যাকটা আমার কথা বুঝে থাকলে বুঝেন, না বুঝে থাকলে অন্য ভিডিও দেখেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি অন্য ভিডিও দেখার সময় আমাকে বললেন যে এই ভিডিও ভাই আপনার চাইতে ভালো এক্সপ্লেন করছে, আমি এটা দেখে বুঝছি, তাহলে আমিও শিখতে পারবো, ঠিক আছে? তাহলে আপনার স্ট্যাকটা দেখেন, তারপর আপনারা কিউ দেখবেন, তারপর লিঙ্ক লিস্ট। এই তিনটা তো স্কেপ মানে বাদ দেওয়ার কোনো অপশনই নাই, মানে কোনোভাবেই কোনো অপশন নাই। এই তিনটা আপনাকে দেখতেই হবে, শিখতেই হবে, ঠিক আছে? তো ফার্স্ট কথা আপনারা যদি ফর লুপ অ্যারে মিস করে থাকেন, দেখবেন এই প্রবলেমগুলো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। তারপর স্ট্যাক রিলেটেড এখন আবার কথা আছে, আপনাদেরকে একটু আমি বলি, কেউ মন খারাপ করেন না, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আমাদের ক্লাসে অনেকেই আছে যারা আজকেই লিড কোডের প্রবলেমটা সলভ করতে পারবে। ইনফ্যাক্ট আমিও যদি এখন এটা করতে বসি, এটা করতে আমারও বেশ ভালো টাইম লাগবে, আমি যদি সত্য কথাই বলি। শো অফ করে লাভ নেই, কারণ আমার মেন্টাল প্রিপারেশন এখন এরকম না।
আমার স্কিল আছে কিন্তু মেন্টাল প্রিপারেশন নাই এটা সলভ করার মতো, আমি এখন এটা দিলেও করবো না বা করতে পারবো না। তো আপনারা যারা ফার্স্ট টাইম কোডিং ধরতেছেন তারা এই এক্সপেকটেশন রাখেন না যে ভাইয়া যে আজকে আমার লিড কোড প্রবলেমটা দিল আমি এটা সলভ করে আমার স্কিল এই পর্যন্ত হয়ে যাবে। স্কিল অলওয়েজ দুই ধরনের। আপনার আজকে এইরকম লেভেল আছে, আপনি এরকম যাবেন, এরকম 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 যাবেন, ওই সেম স্কিল ওই স্ট্যাকের আবার এই সাইডও আছে, এতটুকু 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 এইরকম ভাবে যাবে। ওই সেম টপিক স্ট্যাকের নলেজের গ্রোথ হয় ভার্টিক্যালি উপরে নিচে, আর ডানে বামে হইলে এতটুকু হয়। যখন আপনার এতটুকু হবে স্ট্যাক দিয়ে আপনি অনেক নাইস নাইস প্রবলেম সলভ করতে পারবেন। সেটার জন্য আপনার লেগে থাকতে হবে। দুনিয়াতে এমনও প্রোগ্রামার আছে এ স্টার অ্যালগোরিদম কি জিনিস জানেন? এ স্টার অ্যালগোরিদম কি জিনিস জানেন? হ্যাঁ না এটা নিয়ে পড়ালেখা করবেন। একটা অ্যালগোরিদম নিয়ে একটা মানুষ জীবন কাটাই দিতে পারে, এই গল্প শুনছেন আপনারা? শুধুমাত্র একটা অ্যালগোরিদম, এটা নিয়ে একটা মানুষ জীবন কাটাই দিতে পারে। মানে রিসার্চ করে একটা মানে অ্যালগোরিদম এটা দিয়ে কি ভাই তার ইনকাম হয়? বাই ইনকাম। সে এমআইটির একজন প্রফেসর, এগুলো অ্যালগোরিদম ডেভেলপ করেই তার এগুলো বড় বড় গেম ইঞ্জিনে এগুলো ইউজ হয়, বুঝছেন? যেমন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো যে বলতেছে না, মানে গড লাইক হিউম্যান ইন্টেলিজেন্স করবে, আস্তাগফিরুল্লাহ, এই তো করতে পারবে কি পারবে না আমি জানি না, বাট ওরা বলে আর কি যারা করবে। ওরা কি মানে আন্ডারনিথ কি ইউজ করে? এ স্টার সার্চ অ্যালগোরিদম হচ্ছে যে আপনার ওইরকম টাইপের অ্যালগোরিদম। আমি দেখাই ভিজুয়ালাইজেশনটা, আমি একটু ইয়াও দিয়ে দিই, লিংকও দিয়ে দিই, সো দ্যাট আপনারা একটু চেক করতে পারেন। দেখেন এখানে এর হচ্ছে শর্টেস্ট পাথ ফাইন্ডিং অ্যালগোরিদম, শর্টেস্ট পাথ ফাইন্ডিং অ্যালগোরিদম। তার মানে আপনার এই জায়গাটা থেকে এই জায়গাটা যাইতে, দেখছেন এটা একটা মেজ না, এটা একটা ধরেন কনফিউজিং একটা বক্স, কোনটা কোনটার ভিতর দিয়ে যাবে, এখানে ছোট ছোট ফাঁক আছে। শর্টেস্ট পাথে কত দ্রুত আপনি এই জিনিসটাকে খুঁজে পাবেন সেটা দেখাচ্ছে। এই পুতুলটাকে যদি আমি এখানে রাখি, দেখেন এই কস্ট, এটা এখানে রাখলে কোন পাথটা আপনার জন্য শর্টেস্ট হবে। কিন্তু আপনাকে অ্যাজ এ হিউম্যান যদি আপনাকে বলতে চাই যে আপনি এটা একটু খুঁজে দেখেন, আপনার কিন্তু সব জিনিসগুলো দিয়ে ঘুরে বেড়ে আসতে আসতে একদম 12:30 বেজে যাবে। কিন্তু ও দেখেন যেইখানে আমি পুতুলটাকে রাখি ও একদম মানে একদম দেন ইয়া করতেছে, শর্টেস্ট পাথ বের করে দিচ্ছে, তুমি এদিক দিয়ে গেলে কাজ হবে, তুমি এদিক দিয়ে গেলে কাজ হবে। ঠিক আছে? তার মানে আগে থেকে তার কাছে পাথগুলোর ডেটা থাকতে হবে, তাই না? না আগে থেকে এরকম না 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 ভাই, এটা হচ্ছে যে এই আপনারা দেখেন স্টার সার্চ অ্যালগরিদমটা ইউটিউবে একটু ইমপ্লিমেন্ট করতে পারবেন না, বাট একটু দেখেন। এগুলো হিউরিস্টিক্স ফলো করে। হিউরিস্টিক্স কি জিনিস? ও যখন এইখানে আছে এতটুকুর নলেজ নাই, এইখানে যখন আছে এতটুকুর নলেজ নাই, এখানে যখন আছে এতটুকুর নলেজ নাই। ধরেন এইখানে থাকতে শর্টেস্ট পাথ ফলো করা মানে বের করা শেষ হয়ে গেছে, ও আর এতটুকুর নলেজ দিয়ে করবে কি? জি জি। এরকম একটা ভিডিও দেখছিলাম ভাইয়া, যে একটা ভিডিও দেখছিলাম যে একটা পোকা ও একটা জায়গায় বসাই দিলে সে তার খাবারটা আশেপাশে কোথায় আছে সেটা নেটওয়ার্ক করে ফেলায়, মানে একটা জাল দিয়ে একটা নেটওয়ার্ক করে ফেলায় সবচেয়ে কাছে তার খাবারগুলো কোথায় আছে। আচ্ছা আপনাদেরকে একটা আজকে ফুল একটা এক্সাম্পল নিয়ে কথা বলি আমি। আজকে ক্লাস মোটামুটি শেষ আমাদের, আমরা একটু কথাবার্তা বলি স্ট্যাক জিনিসটা নিয়ে। জি জি। Array items reduction is not enough to handle a case of a slower. না এটা আরো অনেক এজ কেস আছে ভাই, শুধু মানে আজকে ক্লাসে আমরা মাত্র মানে এতজন কমে গেছি, সবাই কি হতাশ হয়ে গেছে? বেশি কঠিন হয়েছে কি ক্লাস? মানে স্ট্যাক আপনাদের কিছু বেশি কঠিন লাগছে বা বুঝতেই পারেন এরকম কিছু? না আজকে আমি ফার্স্ট স্টাইল ক্লাস করলাম, আপনাদের রেকর্ডেড ভিডিও আগে দেখছি, আমার লাইফে ফার্স্ট করলাম, বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। কারেক্ট। এমন হইতে পারে যে আমি একটু বেশি ডিটেল বলতে গিয়ে আপনাদের কনফিউজ করে ফেলছি, বাট এনিওয়েজ এখন যারা বুঝতে পারেন আমরা ফিডব্যাক দিয়েন, তাহলে আমি হয়তো একটু রিট্রাই করতে পারবো, বাট পারতে হবে আর কি। মানে এটা বেশ ভালো, ডেটা স্ট্রাকচার গুলো এত ইজি আর কি মাথায় ঢুকবে না, মানে ঢুকাইতে গেলে আপনার নিজেরও একটু খাটতে হবে আর কি। জি জি। এনিওয়েজ তো আপনাদেরকে আমি যদি বলি যে রিপিটেশনের কথাটা আমি বারবার বলতেছি ঘুরায় পেঁচায়, কেন বলতেছি বলেন তো? এই যে চ্যাট জিপিটি যখন প্রথম আর্লিয়ার ভার্সন বের করলো তখনও এরকম অবস্থা ছিল না, পরের ভার্সনে এসে আপনারা এরকম অবস্থা দেখতে পাচ্ছেন না, তারপরে বলতেছি কি এরকম অবস্থা হয়ে যাবে। কেমনে বলতেছে বুঝছেন? ও সিঙ্গেল একটা নলেজ বেজে প্রথমে কি করছে, এই যে বাড়াইছে, ডেটা লোড করে করে বাড়াইছে, মুখস্থ করছে, তারপর এগুলো নিয়ে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স নিয়ে আস্তে আস্তে এরকম হচ্ছে। আবার কিছুদিন পরে উপরে যাবে, আবার কিছুদিন পরে এই সাইড বাড়বে। আপনারা যখন একটা জিনিস শিখবেন, একটা জিনিস একবার দেখেই এইটুক হবে, আরেকটু উপরে যান না ভাই, আরেকটু উপরে যান, তারপরে আপনি ডান পাশে টান দেন,
ডান পাশে টান দেন। এটা হচ্ছে নলেজ। উপরে আপনার নলেজ বাড়বে, কিন্তু যখন যত কাজ করবেন সেটা নিয়ে তত কি আপনার উইজডম বাড়বে। নলেজটা হচ্ছে নলেজ। একটা নলেজের উইজডমে কনভার্ট করতে গেলে আপনার সেই নলেজটা প্র্যাকটিস করে করে রিয়েল লাইফের এক্সাম্পল প্রবলেম সলিউশন করতে করতে এক্সপিরিয়েন্স গুলা বাড়াইতে হবে। কম্পিউটার সায়েন্স মিনস সলভিং কমপ্লেক্স প্রবলেম ইউজিং অটোমেশন। আপনার তো ম্যানুয়াল হিসাব কিতাব করতে হবে না, কম্পিউটার তো আপনার সবকিছু অলরেডি অটোমেট করেই দিছে। আপনি আর ম্যানুয়াল হিসাব করতে যে করবেনটা কি? কিন্তু আপনার ফান্ডামেন্টাল গুলো না বুঝলে দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড স্মার্ট সলিউশন আর কি। এনিওয়েজ ভাই আমাদের এর লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড কন্ট্রোল করবেন। হ্যাঁ কন্ট্রোল করতে পারে, যদি আপনি ইন্ডেক্স বানাইতে পারেন সেটা তো খুব ভালো কথা। আপনি এখানে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডে শুধু কন্ট্রোল দেখতেছেন? আই ডোন্ট থিংক সো। আপনি যখন যে কথাটা বলছেন আপনি ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে আলটিমেটলি ওটা স্ট্যাকই হয়ে যাবে, বুঝছেন শিশির ভাই? ভাইয়া ওই যে আমি এখানে বলছিলাম যে আমরা যখন অ্যারে পপ করি না, পপ তো বেসিক্যালি ডাটা রিডিউস করে, তাই না? তখন রিডিউস করে সে নিচের দিকে নামতে থাকে, নিচের থেকে আমরা উপরে কিন্তু মোটেও যাচ্ছি না। সেক্ষেত্রে শুধু আমরা শুরুর ভ্যালুটা কন্ট্রোল করতে পারি না, নিচের দিকের ভ্যালুটা মানে চেকের ক্ষেত্রে একটা কন্ট্রোল দিলেই হয় না? সেটা ভাবছিলাম আর কি। আচ্ছা হ্যাঁ, ওইখানে আরো ফার্দার অপটিমাইজেশন আমরা করতে পারবো, আমরা অপটিমাইজেশন করতে পারবো আরো, সমস্যা নেই, প্যারা নেই। তো পুরো জিনিসটা আপনারা দেখেন। স্ট্যাক রিলেটেড প্রবলেম গুলো আমি দিব, ভ্যালিড প্যারেন্থেসিস একটা প্রবলেম আছে স্ট্যাক রিলেটেড, আর একটা প্রবলেম আমি দিব সেটা হলো যে ধরেন এইখানে লিখতেছি আই এম হীরা, এটারে উল্টা করে লিখতে হবে হীরা আমি কি লেটার বাই লেটার উল্টা করি নাই, বুঝছেন? ওয়ার্ড বাই ওয়ার্ড আমি উল্টা করি নাই, জাস্ট এই ওয়ার্ড গুলোকে আমি রিভার্স রিঅ্যারেঞ্জ করছি। এটা কে করছেন আজকে? আমি পিছন থেকে মানে পিছন থেকে সামনে আসা রিভার্স এই সিস্টেম। এটা কি রিভার্স? আমি তো বললাম এটা রিভার্স নাও, এটা কিন্তু রিভার্স নাও। দেখেন রিভার্স হলে কি রকম হইতো? রিভার্স আলফাবেট না, রিভার্স হলে হয়তো এরকম, তাই না? এটা হলো রিভার্স, নিচেরটা কিন্তু রিভার্স না। ওয়ার্ড বাই ওয়ার্ড আমি রিপ্লেস করছি। এই যে প্রবলেমটা সলভ করতাম, এটা স্ট্যাক ছাড়া কিভাবে করতেন আর স্ট্যাক দিয়ে কিভাবে করবেন একটু চিন্তা করেন। এই প্রবলেমটা কিন্তু স্ট্যাক দিয়ে সলভ করা যায়। স্ট্রিং আপনি ফর লুপ করতে পারেন না? আমি একটু হিন্টস দিই, স্ট্রিং কি আপনি ফর লুপ করতে পারেন না? স্ট্যাক দিয়ে কিভাবে সলভ করবেন? সেটাই তো বললাম, একটু স্ট্যাক যখন আপনারা করবেন দেখেন, আপনি যখন স্ট্রিং কে আপনি উল্টা পাশ থেকে রিড করতে পারবেন না? আই এর ভ্যালু যদি এখানে 7 হয়, 7 থেকে 0 পর্যন্ত আসতে পারবেন না? যতক্ষণ পর্যন্ত আপনি স্পেস পান নাই ততক্ষণ পর্যন্ত ওইটা একটা ওয়ার্ড, তাই না? স্পেস পান নাই ততক্ষণ পর্যন্ত ওয়ার্ড। স্পেস পাওয়ার আগ পর্যন্ত আপনি একটা ওয়ার্ড অ্যারেতে পুশ করছেন, স্ট্রিং অ্যারেতে পুশ করছেন, তাই না? ফাঁকা পাইছেন, ফাঁকাটা আপনি আরেকটা স্ট্যাকে পুশ করছেন, স্ট্যাকের আরেকটা এলিমেন্টে পুশ করছেন, ফাঁকাটাও পুশ করছেন, কিন্তু ওয়ার্ড গুলো সব একসাথে অ্যাকুমুলেশন পুশ করছেন। আবার ওয়ার্ড পাইছেন, আবার ওয়ার্ড পুশ করছেন, আবার স্পেস পাইছেন, স্পেস পুশ করছেন, তাই না? আবার ওয়ার্ড পাইছেন, আবার ওয়ার্ডটা আপনি পুশ করছেন। তো আপনার এই যে প্রথমে যে ভ্যালুটা রাখছেন, তো আপনি এখন বলতে পারেন যে ভাই আমি যে পুশ করলাম, এই যে মাঝখানে যে আমি পুশ করবো, আপনি বলতেছেন পুশ করার সিকোয়েন্সে তো আমি লাস্ট থেকেই আসতেছি, তাই না? আর আইএইচ আমি এমনি আসতেছি। এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন না? আসছে না তখন আবার রিভার্স করে নেবেন, এই স্ট্রিংটারে রিভার্স করে নেবেন, এদিক থেকে রিড করে নেবেন আবার। বুঝতে পারলাম? আপনি রিভার্স করতে পারবেন। রিভার্স করে নিতে গেলে কি করতে হবে? এই স্ট্রিংটার মধ্যে যদি আবার ফর লুপও চালান, আপনি কি করতে হবে রিভার্স করতে গেলে? এই লাস্ট ইন্ডেক্স থেকে আবার পড়া শুরু করবেন, মানে ডুয়াল রিভার্স। উপরের প্রবলেমটা কি ছিল? এটা হলো সিঙ্গেল রিভার্স প্রবলেম, তাই না? এই উপরের যে প্রবলেমটা ছিল এটা সিঙ্গেল রিভার্স, আর এটা হলো ডুয়াল রিভার্স। আপনি রিভার্স যেটা পাবেন ওইটারে আবার সোজা কইরা আপনি এখানে রাখবেন, তারপরে স্পেস দিবেন, তারপর রাখবেন, তারপরে এখানে রাখবেন। এটা যদি আপনি সোজা করেন, এখন এখানে কি পাবেন? তারপর এখানে পাবেন একটা স্পেস দিয়েছেন, তারপরে পাইছেন এম, তারপরে দিচ্ছেন না। এটার আরো অপটিমাইজেশন প্রসেস আছে, আপনি একটু চিন্তা করেন, অনেকভাবেই সলভ করা যায়, বাট স্ট্যাক দিয়েও সলভ করা যায়। আমি আসলে জিনিসটা যেভাবে লিখছি, জিনিসটা আপনি
উল্টা ভাবে শুরু করছি, স্ট্যাক দিয়ে সলভ করতে গেলে হ্যাঁ আপনাকে করতে হবে, জি জি অ্যাপ্রোচ নিতে হবে, এই উল্টা মানে স্ট্রিং এর প্রথম থেকেই পড়ে আসতে হবে, ঠিক আছে? জি স্ট্রিং এর প্রথম থেকেই পড়ে আসতে হবে। আপনার পুশ করা শেষ হয়ে 3বার পুশ, মানে যতবার পুশ লাগে পুশ গুলা করা শেষ হয়ে গেলে জাস্ট আপনি পপ করা শুরু করবেন। জি। তাহলে এটা রিকার্শন দিয়ে করা যাবে তাই না? হ্যাঁ রিকার্শন ভাই, রিকার্শনে গেলে ওটা হিসাব কিতাব আলাদা, বুঝছেন? তখন আবার আমাদের অনেক কনসেপ্ট লাগে। রিকার্শনে গেলে সেলফ কলিং ফাংশন নিয়ে আইডিয়া থাকা লাগবে, অনেক জিনিস। আচ্ছা আজকের ক্লাসটা বড় হয়ে গেছে, এনিওয়ে আজকে আর ক্লাসটা আমাদের বড় করা যাবে। হীরা ভাই একটা সাজেশন চাচ্ছিলাম, ওই আপনি আমাদের শুরুর দিকে একটা নিট কোডে যে রোড ম্যাপটা দিয়েছিলেন ডিএস এর, সেখানে দেখলাম শুরুই করে ওরা অ্যারে এবং হ্যাশিং দিয়ে, এখন আমাদের তো অ্যারে হয়ে গেছে না, তো এটা কি আমরা আমাদের হ্যাশিং আসবে, আমাদের হচ্ছে যে একটু আমরা সিকোয়েন্স অলরেডি চেঞ্জও করছি, ঠিক আছে? জি তো জি আমাদের স্ট্যাক এবং কিউ এর পরেই আমাদের হ্যাশিং চলে আসবে, ডাবল পি এর আগে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রবলেম সলভটা একটু পরে শেষ শুরু করে দেন ভাই লিড কোডে, আপনি যে রোড ম্যাপটা দিয়েছেন। আমি তো গ্লিড কোডের প্রবলেম দিলাম, এগুলো সলভ করেন। আপনি যেটা দিলাম এটা সলভ করেন। ও জি আচ্ছা, এটা আমি সলভ করবো। আমি আজকে তো পারবো না, আমার অ্যাসাইনমেন্ট আছে অনেকগুলো, কালকে করে দিয়ে দিব। অলরাইট, ক্লাস আজকে শেষ অলরেডি, আমি একটু কাজ করি, ভিডিওটা আমি রেকর্ডিং। ভাইয়া জি ভাই, আমার একটু স্ক্রিনটা একটু শেয়ার করতে চাইছিলাম, 1 মিনিট।